ভালোবাসার বাংলাদেশ। সবাইকে স্বাগত ভালোবাসার বাংলাদেশ। আপনারা শুনছেন ঢাকা FM 90.4 এক নেশন এক স্টেশন। আমরা স্টুডিওতে পেয়ে গেছি আপনাদের ভালোবাসার গুরু, যার জন্য আপনারা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং শুক্রবার, যদি গুরুর ভাষায় বলি, এই সন্ধিক্ষণে আপনারা যারা ওয়েট করেন গুরুর জন্য এবং আমাদের এই ঢাকা FM 90.4 টিউন করে বসে থাকেন, সবাইকে অনেক ভালোবাসা, অনেক ভালো লাগা, দারুণ ভালো লাগার সাথে স্বাগত জানাচ্ছি। মনি সাহেব, অসম্ভব শ্রদ্ধা, অসম্ভব ভালোবাসার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি। মনির ভাই সম্বন্ধে একটু ছোট্ট করে বলে রাখি, যদিও মনির ভাই নিজের পরিচয়টা এভাবে দিতে পছন্দ করেন না। আমরা যে ধরনের স্বপ্ন দেখি, অর্থাৎ ক্যারিয়ারের দিক থেকে, সরকারি জবের জায়গা থেকে, যে জায়গাটা নিয়ে আমরা স্বপ্ন দেখি, সর্বোচ্চ এমন জায়গাতে আমি পৌঁছাতে চাই, এক্স্যাক্টলি ঠিক সেই জায়গাতে তিনি কিন্তু অধিষ্ঠিত। কিন্তু বিশ্বাস করুন, আমি যতটুকু অফিয়ারে তার সাথে কথা বলে জেনেছি এবং তার পারিপার্শ্বিক সম্বন্ধে যতটুকু আমার ধারণা আছে, আমি এই ধরনের সিচুয়েশন খুব কম ঘটতে দেখেছি যে এইরকম জায়গাতে আসীন হওয়ার পরেও, এমন ভাবে নিজেকে মেলে ধরার পরে, এত বেশি ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার পরেও কত বেশি মাত্রায় বিনয়ী হতে পারে একটা মানুষ। সো আমিও মাঝে মাঝে অ্যারোগেন্ট হয়ে যাই, মাঝে মাঝে আমার মাথা আওলায় যায়, বা মাঝে মাঝে আমি হয়তো নিজেকে প্রয়োজনের চাইতে বেশি ভাবতে শুরু করি। এই ধরনের মানুষগুলোকে দেখলে মাটির দিকে চোখ চলে আসে আমার, এবং নিজেকে তখন আত্মস্থ করতে, নিজেকে তখন স্থিরতা নিয়ে আসতে অনেক বেশি সহজ হয়। সো অসম্ভব ভালোবাসা, দারুণ ভালো লাগার সাথে মনি সাহেব আপনাকে স্বাগত জানাচ্ছি ঢাকা FM 90.4 ভালোবাসার বাংলাদেশ। মনির ভাই, আপনি খুব ভালোবেসে, দারুণ যত্ন করে যে মানুষটিকে দারুণ এক সম্পর্কের বাঁধনে বেঁধেছেন, সে মানুষটি মাঝখানে বসা, যার নিকনেম আজিম তার জীবনের গল্প বলবে। তার আগে আমি আমাকে যেভাবে আপনারা গুরু বলে সম্বোধন করেন, আমার আসলে অ্যাকচুয়ালি মহাগুরু এখানে সাক্ষাৎ বসা। আমি তো শুধু গুরু পারফর্ম করি এখানে, বাট কিছু মানুষ থাকে ব্যক্তি জীবনে তার পরিশ্রম, তার ইনভলভমেন্ট, তার ভালো লাগা দিয়ে বহু মানুষকে ভালো থাকতে চেষ্টা করেন, এমন একজন মনি সাহেব, যিনি আমাদের সাথে স্টেজে আজ উপস্থিত, আমাদের সাথে ফ্রেম শেয়ার করছেন। আমরা মনির ভাই, একটু যদি আপনার অনুভূতি কেমন আমাদের স্টুডিওতে আজকের উপস্থিতিতে, একটু আপনার কাছ থেকে শুনতে চাই। এ দেশম ভাই, সকলকে উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। আজকে আমি সত্যি গর্বিত যে এরকম একটি ফেমাস প্ল্যাটফর্মে আমি আসার সুযোগ পেয়েছি। এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, এবং আমার খুব প্রিয় বন্ধু সাইদ, তার কল্যাণে আমি আজকে এখানে উপস্থিত হয়েছি। এবং আজকে আমার আরেক বন্ধু আজিম হোসেন, তিনি আমার খুব বাল্য বন্ধু, তার জীবনের স্মৃতি কথা শুনবো, এবং তিনিও একজন শিল্পী। তার কাছ থেকে আমরা তার দুঃখ বেদনার কথা শুনবো, তারপর তার গান শুনবো, এবং আমি আপনাদেরকে চেষ্টা করব কবিতা শোনানোর। তো আমরা ইতিমধ্যেই আমরা দেরি করে ফেলেছি, কাজে আমি আর সময় নিতে চাই না। আমি এখন গুরুর কাছে চলে আসছি। ধন্যবাদ। অনেক কৃতজ্ঞতা মনির ভাই, আপনার মতো মানুষ গুরু সম্বোধন করে লজ্জায় আমার মাটি ফেটে নিচের দিকে ঢুকতে মন চায়। কারণ আমি বারবার বলছিলাম যে সরকারি পদে সবাই তো চাকরি পেতেই চাই, কিন্তু সরকারি পদের সর্বোচ্চ আসীন অধিষ্ঠিত যে মানুষটি, সে মানুষটা কতটুকু ডাউন টু আর্থ হলে এমন ভাবে সম্বোধন আমাকে করে, আমার ভীষণ আজকে গর্বের না, ভালো লাগে না, অনেক বেশি লজ্জার, যখন এই মানুষটা আমাকে গুরু সম্বোধন করেছে। সো আরেকজন মানুষের কথা বলছিলেন মিস্টার সাইদ, যাকে আপনারা দেখতেছেন একদম কর্নার অফ দ্য প্রোগ্রাম। এবং সাইদ সাহেব, আমরা ক্যামেরাটাকে ঘোরাবো, একটু দেখে নিই সাইদ ভাইকে, কারণ দেখতে পাচ্ছি, আমরা দেখতে চাই এক্স্যাক্টলি। এবং সাইদ ভাই প্রসঙ্গটা কেন আসতেছে, সাইদ এবং মনি সাহেবের প্রসঙ্গ স্টোরি শুরু করার আগে, এর পিছনে কারণ হচ্ছে যে আমরা তো নিজেদের প্রয়োজনেই, স্রষ্টা তো আমাদেরকে নির্ধারণ করে দেন যে কে কার মা বাবা ভাই বোন হবে, কিন্তু নিজের প্রয়োজনে আমরা নিজেরা তৈরি করে নিই কে কার বন্ধু হবে। এরকম সাইদ, এরকম মনির থাকলে এরকম আজিমরা ভালো থাকতে বাধ্য, সেই স্টোরিটাই আজকে শুনবো। সো সাইদ ভাই কৃতজ্ঞতা আপনাকে, মনির ভাই কৃতজ্ঞতা আপনাকে। শুরু করতেছি আজকের অনুষ্ঠানকে নিয়ে। কিন্তু আমি একটু ঢাকা FM স্টুডিওতে স্বাগত জানাতে চাই আমাদের শ্রদ্ধেয় অতিথিদেরকে। আমরা আসলে
আমার মনে হয় গতানুগতিক এপিসোডের বাইরে গিয়ে একটি অন্যরকম অনুষ্ঠান করতে চলেছে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সর্ববামে বসে আছেন সাইদ ভাই, যার কথা গুরু বলছিলেন, এবং আমাদের এই আয়োজনে আমরা ঠিক জানি না কখন শেষ করব। বোধহয় আজকের এপিসোডটা একেবারে অন্যরকম। আমরা অলরেডি জেনে গেছি যে কবিতা গানে একটি আয়োজন থাকছে, তো সেই অধীর আগ্রহে আমরা রয়েছি। এবং কেন একেবারে অপ্রাসঙ্গিক না, কিন্তু প্রাসঙ্গিক ক্রমে স্টোরি লাইনের এই প্রোগ্রামে যেখানে আমরা গল্প বলতে পছন্দ করি, কেন গান বা কবিতার কথা আসছে সেই প্রসঙ্গে আমরা যাব। গানের কথা যেহেতু বলছিল, একটু গানটাই বরং শুনে আসে আজিমের কণ্ঠে, তারপর আমরা জানবো যে এই গানকে ঘিরে তার জীবনে কি উত্থান পতন হয়েছে, এই গানকে ঘিরে তার জীবনের নাকি শুরু শেষ, প্রায় শেষে অফের এই কথাগুলো বলছিল। তা আসলে গানকে ঘিরেই যদি শুরু শেষ হয়, সেই গানটা আগে তার কণ্ঠে শুনি। কোন ধরনের গান শোনাতে পছন্দ করুন আজিমের? আরেক দফায় স্বাগত জানাচ্ছে অফিসিয়ালি ঢাকা FM 90.4 এর আজকের আয়োজনে। আমি কেন জানি বারি সিদ্দিকীর গান আমি নিজে বেশি পছন্দ করি। আপনি বলছিলেন অনেকগুলো আর্টিস্টের গান, এটা কি সম্ভব? বারি সিদ্দিকীর একটা গান আমি শোনাবো। ওকে প্লিজ। সো আমার বারি সিদ্দিকীর গান দিয়ে শুরু করি, যেহেতু আপনার মেন্টর পাশে বসে আপনার বন্ধু মনির, সেও আপনাকে বলছিল যে গান দিয়ে শুরু করলে আমি খুশি হব। তো আমরা আমাদের দর্শকদেরকে নিয়ে আপনার গান শুনতে চাই। আর আপনি বারবার বলছিলেন যে গানেই নাকি আপনার জীবনের শুরু এবং শেষ। কিভাবে একটা গানে মানুষের জীবন শুরু শেষ হতে পারে সেটাও জানবার চেষ্টা করব। ওভার টু ইউ আজিম, শুনছি আপনার গান বারি সিদ্দিকীর কণ্ঠে। যে গান সেটা আপনি আপনার মতো করে গাইবেন। ওকে। হ্যালো হ্যালো 1 2 3 ঠিক আছে। হ্যালো লিপটাচ। বিশ্বজোড়ায় প্রীতি সবই দেখছি ফাঁকি রে বন্ধু, সবই দেখছি ফাঁকি বাউল। রশিদ বলে হে চল রিউ কি তারে ডাকলেই বা হইব কি পাখি। আমি রাখিতাছি তুমি ঘুমাইছো নাকি, আমি রাখিতাছি তুমি ঘুমাইছো নাকি। সুয়াসান পাখি আমারে, সুয়াসান পাখি, আমি রাখিতাছি তুমি ঘুমাইছো নাকি, আমি রাখিতাছি তুমি ঘুমাইছো নাকি। বিশ্বজোড়ায় প্রীতি সবই দেখছি ফাঁকি, বুলবুলি আর তোতা ময়না কত নামে ডাকি তোরে, কত নামে ডাকি। বুলবুলি আর তোতা ময়না কত নামে ডাকি তোরে, কত নামে ডাকি। শিকল কেটে চলে গেলে কারে লইয়া থাকি রে পাখি, আমি রাখিতাছি তুমি ঘুমাইছো নাকি, আমি রাখিতাছি তুমি ঘুমাইছো নাকি। সুয়াসান পাখি আমার,
শোয়াশন পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি। পুরা গান গেলাম না? না, থ্যাংক ইউ আজিম ভাই। আমি একটা বিষয় আমার কাছে একটু অন্যরকম মনে হচ্ছে, যেটা হচ্ছে যে সবচেয়ে বড় যেটি ব্যাপার সেটা হচ্ছে যে গান তো অনেকের মতো করে অনেকে গাই, কেন কেন জানি মনে হচ্ছিল যে আপনি যখন গান করছিলেন যে অসম্ভব রকমের কষ্ট, অসম্ভব রকমের দুঃখ, বড় রকমের দীর্ঘ নিঃশ্বাস আপনার কণ্ঠস্বর এবং আপনার গায়কের মধ্যে এই কষ্টের মাদকতা পুরো দস্তুর ছড়িয়ে আছে। এবং আপনি বারবার বলছিলেন অফেয়ারে যে গানই আমাকে শুরু এবং শেষ করে নিয়ে এসেছে আমার জীবনটাতে। সো এই ডিটেলটা শুনবো, সরাসরি চলে যায় আপনার স্টোরিতে। আপনার ছোটবেলা থেকেই আপনার জীবনের কথা একটু শুনতে চাই, তারপর এখন কেমন আছে সবকিছু জানবো। আপনি আপনার মতো করে শুরু করুন আজিম ভাই। পুরো বাংলাদেশ, দেশের বাইরে অনেকেই প্রস্তুত আপনার জীবনের পুরো ঘটনা, পুরো গল্প শুনবার জন্য। গান আসলে আমার জীবন না, কিন্তু এই গানটার উপরে লাস্ট 3 ইয়ার্স আমি আর কি বলতে পারেন বেঁচে আছি। মানে একটা সময় ছিল যে আমি মনে হয় ভাবছিলাম যে মারাই যাব, কিন্তু পরে আমার কিছু ফ্রেন্ড ওরা আমাকে হেল্প করছে যে বেঁচে থাকার জন্য কিছু একটা ধরে রাখ। তো তখন আমি এই গানটা, আমার কোনো আসলে বেসিক্যালি ওরকম কোনো গানের শিক্ষা নাই, বাট যেটুকু আমি করি আমার এক উস্তাদের মাধ্যমে 2.5 মাস আমাকে ট্রেনিং দিছিল। তো উনি আমাকে বলছিল যে আপনি এটা যদি ধরে রাখেন তাহলে হয়তো বা আপনার কষ্টগুলি কিছুটা ভুলে রাখবেন। ওকে, আমরা আজকে কিন্তু শেষ থেকে শুরু করেছি, নরমালি শুরু থেকে শেষ করি একদম। এখন সরাসরি চলে যায় আপনার জীবনের কথাই, একদম শুরু থেকে বলুন আপনার ছোটবেলা, তারপর বেড়ে ওঠা, দেন আপনার পরবর্তী জীবন। ছোটবেলাটা আমার জীবনের খুব কষ্টেরই গেছে, কারণ আমার যখন 9 মাস বয়স ছিল তখন আমার মা মারা গেছে। 9 মাস? 9 মাস। তো আমার মার কোনো ছবি ছিল না। তো আমি জানি না যে আমার মা দেখতে কেমন ছিল। তারপর আমার মার কবরটা আমি কোনোদিন দেখতে পারি নাই। কবর উপরে সরকারি প্রতিষ্ঠান হয়ে গেছে। তো আমি ছোটবেলাটা কাটাইছি আমার সৎ মায়ের সাথে। বুঝতে পারতেন না তো যেটা মা কি সৎ মা? না, আমি বুঝতাম না। মানে আমার বয়স যখন একটু বাড়লো তখন কারণে সৎ মা যখন মারতো, না খেয়ে রাখতো, দিত না, খাবার দিত না, মাঝে মাঝে। এটাই আমার প্রধান শাস্তি ছিল, যে কিছুই খাবার বন্ধ করে দিত। আর এই জন্য লাস্টের একটা কথা বলি, এই জন্য আমি মানুষকে খাওয়াতে খুব পছন্দ করি। খাবারের দিক কি কষ্ট, ওটা আমার মনে পড়ে মাঝে মাঝে। একটু বড় হওয়ার পরে আমি আসলে বেসিক্যালি আমার নানা নানি, মা, দাদা জীবনে দেখিনি। তবে দাদি ছিল। দাদিকে আমি যখন আমার বয়স মোটামুটি মনে হয় 8-9 বছর এরকম হবে, আমি জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা দাদি, মানুষের মারা দেখি বাচ্চাদের কত আদর করে, কিন্তু আমার মা শ্বশুর এরকম মারে কেন? ওই দিনে আমি জানতে পারছিলাম যে আমার কয় বছর বয়স তখন? এরকম হবে 8-9, আমার পুরোপুরি মনে নেই। 9 মাস বয়সে মা মারা যাওয়ার পরে মায়ের কোনো ছবি নাই, মায়ের কোনো স্মৃতি নাই, এভাবেই বড় হচ্ছেন।
দীর্ঘ 8 বছর 9 বছর বয়স যখন আপনার আনুমানিক, তখন আপনি নিজে নিজে রিয়েলাইজ করতেছেন যে কিছু অল্পতেই কেন আপনাকে এত মারধর করা হয়, খাবার কেন বন্ধ করে দেওয়া হয়। তাই ছোট্ট একটা বাচ্চার, 9 বছর বয়সী একটা ছোট্ট বাচ্চার সরল স্বীকারোক্তি এবং জিজ্ঞাসা তার দাদির কাছে যে আমাকে কেন আমার মা এভাবে মারে, তাই তো? দাদি কি বললেন? দাদি ওই দিন আমাকে বলছিল এটা তো তোর মা না, তোর মা মারা গেছে। আর তখন আমি জানতে পারলাম যে এটা উনি আমার মা না। বাট পরে বাবা আমাকে ঢাকা নিয়ে আসছিল। আমার বাবা রেলের অফিসার ছিল, রেলে চাকরি করতো। তা আমি ওই কোয়ার্টারি মোটামুটি বড় হইতেছিলাম, কিন্তু বাবা রিটায়ার্ড হওয়ার পরে আবার গ্রামে চলে গেল। তো বাধ্য হয়ে আমাকেও গ্রামে চলে গেল। কিন্তু গ্রামে পুরোটা না বলি, কিন্তু আমার মার কারণে আমি বাড়ি ছেড়ে দিলাম। আমার আরো বড় 2টা ভাই আছে, তারা কই ছিল আমি জানতাম না। একজন এক এক জায়গায় ছিল। তারপরে ঢাকা আসছি, নানান জায়গায় ছিলাম। আজিম ভাই, এটা তো অনেক কষ্টের ছিল এই সময়টা। অনেক কষ্ট ছিল, মানে এমনও ছিল যে রাতটা কই থাকবো, থাকার জায়গা তখন ছিল না। বয়স কত আপনার? তখন আমি মোটামুটি ভালো বয়স, 13, 14, 15 এরকম। বাড়ি থেকে চলে এসেছেন, আর টর্চার সহ্য হচ্ছে না সৎ মায়ের, তাই তো? ঢাকাতে থাকছেন, কোথায় থাকবেন কোথায় খাবেন তার কোনো গ্যারান্টি নাই। তারপর না, আমার একটা ছোটখাটো বন্ধু হইল, ওদের বাড়িতে ছিলাম। তারপরে আমার এক ফুফাতো ভাই আছে ঢাকাতে, ওই আমাকে একটা লজিং ঠিক করে দিয়েছিল পড়াশোনা করার জন্য। ওই ভদ্রলোকের বাড়িতে থেকেই তাদের সন্তানকে আমি পড়াইতাম, নিজে পড়তাম। ওকে, তো লজিংটা থাকার পরে যেটুকু পড়াশোনা করলাম, একটা সময় আমার বড় ভাই আমাকে আবার খুঁজে বের করলো। সে তখন দায়িত্ব নিয়েছিল। এরপর বড় ভাই মোটামুটি ভালো যেটুকু পারছে পড়াশোনা করেছে। ওইখান থেকে আমার একটা সুখের একটা ছোঁয়া আসছিল বড় ভাইয়ের উপস্থিতির কারণে। হ্যাঁ, এরপরে পড়াশোনা যেটুকু করার পরে একটা ভালো চাকরি করলাম। তারপর বড় ভাই বিয়েও করাইলো, সেই করাইছে। এর মাঝখান দিয়ে জীবনের অনেক হিস্টোরি চলে গেছে, অনেক দুঃখ কষ্টের কথা চলে গেছে। যেমন পূর্বের একটা কথা মনে পড়ে গেল। এই যে আমি আপনাকে বললাম না যে আমি মানুষকে এখন খাওয়াইতে পছন্দ করি। আমার কখনো কখনো এমন সময় গেছে সারাদিন না খেয়েছি, কোথাও ভাত দিচ্ছে না সৎ মা, ক্ষুধার যন্ত্রণায় আমি কাঁচা চাইতাম। তখন তো অনেক ছোট আজিম আপনি। অনেক ছোট। শুনতেছেন তো আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে ঢাকা FM 90.4 এই ভিডিও স্ট্রিমিং এর থ্রু দিয়ে যারা আপনারা আমরা ব্লেসড, যারা গ্যারান্টেড ধরে নিয়েছি যে মা তো আছে আমার জন্য খাবার গরম করে বসে থাকার জন্য, মা তো আছে খাবার থাকুক না না থাকুক যে কোনো মূল্যে খাবারের ব্যবস্থা করে দেওয়ার জন্য, তারা এটাও জেনে রাখেন সে পূর্বজন্মে কোনো পাপ করেনি, কোনো দোষ করেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর প্রকৃতির খেয়াল বলেন, আজিমকে কিন্তু এই পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হয়েছে নান্না বাচ্চা অবস্থাতে, যখন জীবনটাকে ঠিকভাবে বুঝতেও শিখেনি, ক্ষুধার তীব্রতায় কাঁচা চাল চাবিয়ে খেতে হয়েছে এই মানুষটিকে। তারপরেও আমরা আমাদের মায়েদের সাথে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে বিভিন্ন রকমের অন্যায় করি। এখনো সময় আছে, মা হয়তো শুয়ে আছেন ঘরে, যান চলে যান, পা ধরে ক্ষমা চান যে মা ভুল হয়ে গেছে, তোমার সাথে অন্যায় করা কোনোভাবেই জায়েজ না, মাফ করে দাও। আজিম তারপর
তো আমার বড় ভাই বিয়ে করানোর পরে তো জীবনে একটা আশা ছিল যে হয়তো আমি মা পাই নাই, মনে হয় আমার শাশুড়ির কিটা আপনি নিজে নিজে ভাবতেছেন? ভাবতাম যে আমার মা হয়তো বা হইতে পারে। পরে ওই জায়গায় আরো বেশি কষ্ট পেয়ে গেলাম যে শাশুড়িটা আর মার মতো হয়েছে। তো বিয়েটা কি আপনার লাভ ম্যারেজ ছিল নাকি না, arrange? আমার বড় ভাই এনএস করে বিয়ে ওকে করেছিল। ওকে। তো বৈবাহিক জীবন এবং সেখান থেকে শুরু করে আপনার জীবন একটু শুনতে চাই, কেমন ছিল স্টার্টিং থেকে? স্টার্টিং তারপর আমি- তখন আমি একটা ভালো জব করতাম, জি ভালো স্যালারি পেতাম, জি কিন্তু বিয়ে করার পরে আমি আমার বড় ভাইয়ের বউটা একটু অন্য টাইপের ছিল, মানে আপনার ভাবি? আমার ভাবি। আমরা ভাবি গল্প শুনবো, এই ফাঁকে কিছু টেক্সট নিয়ে নিয়ে আজিম। জি। মনির ভাই কিছু টেক্সট নিচ্ছি। মনির ভাই আপনাকে রাখছে এই কারণে যে যারা আমাকে গুরু সম্বোধন করে, কেন করে আমি বুঝি না, বারবারই বলি যে প্লিজ আমাকে গুরু সম্বোধন করবেন না, এটা আমার জন্য অনেক বেশি লজ্জার। কারণ একজন মানুষের গুরু সম্বোধন প্রাপ্তির জন্য যে পরিমাণ শ্রদ্ধাবোধ, যে পরিমাণ প্রজ্ঞা প্রয়োজন, সেটা কোনোটাই আমার মধ্যে নাই। তারপরেও আমি জানি যে কিছু মানুষ আসলেই এইরকম মেন্টরের ভূমিকা আছে বিধায় কিছু মানুষ ভালো থাকতে তার পক্ষে ভালো থাকাটা সহজ হয়, যেমন আজিমের জন্য আপনি থেকেছেন বা সাইদ ভাই থেকেছে। সেই কারণে আপনাকে সাথে নিয়ে আমরা প্রোগ্রামটা শুনছি। এই ফাঁকে অনেকেই কমেন্ট করছেন দেশ এবং দেশের বাইরে থেকে। আপনারা আছেন আমাদের সাথে ঢাকা FM 90.4 ফেসবুক স্ট্রিমিং এর থ্রু দিয়ে, এবং সেই সাথে অফকোর্স আমাদের 90.4 এর ফ্রিকোয়েন্সি মডিউল দিয়ে শুনতে পাচ্ছেন। আমি দেশের বাইরে থেকে শুনছি, মুর্শিদাবাদ ভগবানগোলা থেকে। খুব দুঃখ লাগছে, আজকে প্রথম গ্রুপে জয়েন দিলাম, লিখেছেন শফিকুল ইসলাম। ভগবানগোলা আমার নারী পোতা আছে ওখানে। মোলাডাঙ্গি হচ্ছে আমার বাপদাদা 14 পুরুষের গ্রাম। বড় ভালো লাগার ভালোবাসার জায়গা, এখনো যাওয়ার সুযোগ হয়নি, বাট আমার বিশ্বাস হয় যে মাটি থেকে মানুষের শেকড় পোতা থাকে, সেখানে গেলে আমার কেন জানি অনেক বেশি আপন মনে হবে। সেজন্য শফিকুল আপনাকে দূরের মনে হচ্ছে না, মনে হচ্ছে অনেক বেশি আপন। ইন্ডিয়া থেকে প্রচুর প্রোগ্রাম অনেকেই শোনেন আমাদেরকে, সেটি আমাদের জন্য দারুণ এক প্রাপ্তি। তারপর লাভ ইউ লিখেছেন রিজাউল করিম, সত্যি বাস্তব বড় কঠিন। এক্স্যাক্টলি তাই, এমনটা লিখেছেন তাপস রায়, এবং আসলেই তাই। আমি সেই কথাটাই বলছিলাম যে ইটস নট বিন গ্যারেন্টেড যে তুমি জন্ম নিয়েছো বিধায় মা সবসময় সবকিছু মিলিয়ে তোমার পাশে থাকবে। মা তো থাকে, মা সত্তাটাই এমন। কিন্তু এর বাইরেও আজিমের মতো মানুষজন আছে যারা প্রকৃতির অদ্ভুত খেয়ালের জন্য বা স্রষ্টার পরীক্ষার জন্য তাদেরকে প্রতি মুহূর্তে, জ্ঞান হওয়ার আগ মুহূর্ত থেকে তাদেরকে কষ্টের জন্য প্রস্তুতি নিতে হয়। তাই যারা আমরা পেয়েছি মা নামের দারুণ এক সত্তাকে, তাদেরকে যেন কষ্ট না দিই, সেজন্য আমাদের সেই প্রস্তুতি থাকা উচিত। প্রচুর প্রচুর কমেন্টস এক্স্যাক্টলি এই নিয়ে, অনেক সুন্দর লিখেছেন। রাব্বি লাভ ইউ গুরু লিখেছেন, জীবনের কাছে আমি দুইটা হাত বাড়িয়ে বুক ভরে ব্যথা শুধু পেয়েছি, এমনটা লিখেছেন সবুজ হোসেন রানা। কারণ অনেকে রিলেট করতে পারে তাদের কষ্টের কথা। আজিম গুরু আমি এবং আমার স্ত্রী শুনছি, লিখেছেন রহিম ইসলাম। ভাইয়া আমি শুনছি সুজন, কিন্তু চোখে পানি ধরে রাখা যায় না, চাপারহাট থেকে লিখেছেন। আমার প্রিয় একটু অনুষ্ঠান, কিন্তু খুলনাতে শুনতে পাচ্ছেন। উনি হয়তো ফ্রিকোয়েন্সি মডিউলের কথা বলছেন, বাট আপনি চাইলেই কিন্তু স্ট্রিমিং করে ঢাকা FM এর থ্রুতে আপনি শুনতে পারবেন। জীবন নাটকের চেয়েও বাস্তব, এমনটাই বলছেন, যেমনটা উনি শুনছেন বা দেখছেন আজিমকে ঘিরে। তাই অনেকে প্রচুর মেসেজ করছেন। ভাষা হারিয়ে ফেলেছেন, লিখেছেন আর যে মিশু। চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি, লিখেছেন আবির হাসান। রংপুর থেকে শুনছেন বা দেখছেন মাসুদ রানা। গাজীপুর থেকে শুনছি, লিখেছেন অর্ণব। গুরু খুব খারাপ লাগছে। গুরু কাতার থেকে শুনছি, খুব খারাপ লাগছে, লাভ ইউ গুরু। আমি ফরিদপুর থেকে শুনছি, গুরু খুব খারাপ লাগছে। রংপুর থেকে শুনছি, লাভ ইউ গুরু। অনেক কষ্টের গল্প মনে হচ্ছে। ফেনী থেকে দেখছি, খুব খারাপ লাগছে, এমনটা জানিয়েছেন ইমরান হোসেন। অর্থাৎ পুরো মানুষ যেখানে আমরা দেখি, যা আমরা করি, মানুষের মধ্যে সত্যিকার অর্থে কষ্টের অনুরণ একই রকম ভাবেই কিন্তু অনুরণিত হতে থাকে। সামনের দিকে কিন্তু আরো দারুণ দারুণ চমক অপেক্ষা করছে। প্লিজ আমাদের সাথেই থাকুন। ওভার টু ইউ আজিম। বলছিলেন যে ফাইনালি ভাইয়ের যে সংসারে যে ভাবি, সে একটু অন্যরকম মানুষ, যে কারণে মনে হলো যে এতদিন পরে মনে হয় ভালো লাগার দেখা আপনি পেলেন, কিন্তু এখানেও একটা দীর্ঘ নিঃশ্বাস বা ওখানেও একটা কষ্ট। আজিম তারপর? হ্যাঁ, ওই জায়গায় তারপরে আমার বড় ভাই আমাকে বললো যে যেহেতু আমার ওয়াইফের সাথে তোর অ্যাডজাস্ট হচ্ছে না, তুই বড় না আলাদা বাসা নেই, আমি তোর খরচটা দিয়ে দেবো।
তো অ্যাডজাস্টের বিষয় না, কোনোভাবে ভাবি চাচ্ছেন না যে আপনি ওই সংসারে থাকেন, বিষয়টা এটাই। ওকে, তারপর আমি বাসা নিলাম, তো তখন আমার আবার জবটা ছেড়ে দিছি। বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিছি, কিন্তু আমার আগের স্যালারি চেয়ে একটু কম থাকাতে আমি আর জয়েন করতেছিলাম না। কিন্তু আমি যখন বড় ভাইয়ের বাসা ছেড়ে আসলাম, তখন আমাদের নতুন বউ, কিচ্ছু ছিল না আমাদের, না একটা খাট, ঘরে কিছুই ছিল না। আমি ওই দিনই এটা তো সব ল্যাব বালিশ টালিশ কিনে না ছিলাম, ঘরে কিছু ছিল না। এখন আমি চিন্তা করলাম যে আমি এই জব করে তাকে কেমনে চালাবো, কারণ ও মোটামুটি একটু ভালো ফ্যামিলির মেয়ে ছিল, ওল্ড টাউনে ওর বাড়ি। তখন আমি বুদ্ধি করে, আমার ওয়াইফের একটা স্বর্ণের তাঁত ছিল, হাতের বালা ছিল, আর আমার কাছে কিছু টাকা ছিল, ওগুলো আমি বিক্রি করে আমি যেই ট্রেডে জব করতাম ওই বিজনেস শুরু করলাম। তো আল্লাহর রহমতে ওই বিজনেসের মধ্যে আমার খুব দ্রুত এত প্রসার হলো, আমি 6 মাসের মধ্যে স্টাবলিশড হয়ে গেলাম। 6 মাসের মধ্যে প্রায় কোটি টাকা ছাড়া গেলাম। বলেন কি? হ্যাঁ, এটা বলতে পারো না, হয়তো আল্লাহ রহমত করছিল। তো তখন আমি ভাবলাম মনে হয় আমার সুখের জীবন ফিরে আসছে। আমার ওয়াইফ গাড়ি কিনলাম, চলতাম, ভালোই ছিল জীবনটা। এরপর আরো বিজনেস করার জন্য বিদেশে যখন আমি যাওয়া আসা করা শুরু করলাম, তখন আমি বিজনেসে এতটা কনসেন্ট্রেশন ছিলাম, আমার কাছে মনে ছিল যে আমার কষ্টের জীবনটাকে বের হয়ে যারা কষ্টে আছে আমি তাদের জন্য কিছু খুঁজে খুঁজে বের করব। কিন্তু আমার কষ্টের জীবনে যারা যারা আমাকে একটু হেল্প করছে, আমি প্রত্যেককে খুঁজে খুঁজে বের করছি। প্রত্যেকে আমার তৌফিকে যতটুকু সম্ভব আমি করছি। আমি বিদেশে চলে যেতাম প্রতি 3 মাস পর পর, বিদেশে আমার বিজনেস ছিল। আমি খুব সুখী ছিলাম, যদিও আমি আমার স্ত্রীর মা মানে আমার শাশুড়ির কাছ থেকে কখনো সম্মান পেতাম না, কিন্তু আমার স্ত্রীর অধিকার আমি কখনো বঞ্চিত করি। সে তার বাপের বাড়ি যেত, আমি অনুমতি দিতাম। কিন্তু এই ভালোবাসাটা তো দারুণ ভাবে চেয়েছিলেন আপনি আজিজ ভাই। চমৎকার, হ্যাঁ, একটু ভালো। কারণ আপনি তো ছোটবেলা থেকে মায়ের এই ভালোবাসার ভুকা ছিলেন, তাই চেয়েছিলেন যে শাশুড়ি অন্তত আপনাকে সেই ভালোবাসাটা কিন্তু দিক। সেটা পাইনি, ওই জায়গাটা আমার একটু কষ্ট প্রচন্ড থেকেছিল। তারপর তখন আমি বলতাম মাঝে মাঝে, আল্লাহ আমার ভাগ্যে মনে করবো মায়ের আদর হবে না, সবার জীবনে তো সব হয় না। কিন্তু সবচেয়ে বড় কষ্টটা পেলাম আমি যখন আমার ওয়াইফ আমার থেকে আস্তে আস্তে সরে আসতেছিল। আমি বুঝতে পারতাম যে কি জন্য এই অ্যাভয়েড, না আগের যে ভালোবাসাটা ছিল। আমি ওকে নিয়ে দেশ বিদেশে অনেক জায়গায় ঘুরছি, টাকার অভাব ছিল না, ভালোবাসার অভাব ছিল না, কিন্তু আমি তাকে পর্যাপ্ত পরিমাণে টাইম দিতে পারতাম না। বিজনেসে এতটা আমি বিজি থাকতাম, আগের মতো তো সময় দিতে পারতাম না। আমার কাছে কখনো কখনো মনে হয় হইতে পারে আমার ওই সময়টার কারণে ওরা হারাই গেছে। মানুষ বলে যে বিয়ের আগে ভালোবাসে, আমি ছিলাম উল্টো, বিয়ের পরে ভালোবাসছিলাম। আমার কিছু ভুল ছিল হয়তো বা, ভালোবাসাটা ভুল ছিল না। চলে গেল চলে গেল চলে গেল এরকম না, হঠাৎ আমার শ্বশুর শাশুড়ির মধ্যে অল টাইম একটা মামলা থাকতো, মানে একজন আরেকজনের বিরুদ্ধে সবসময় মামলার মধ্যে থাকতো। আর যখনই মামলায় থাকতো তখন আমার ওয়াইফ ওখানে চলে যেত, ওল্ড টাউনে থাকতো। আমি বলতাম
যে আমার সংসার নষ্ট করে তুমি ওইখানে বারবার থাকো। কিন্তু বাবা মার প্রতি ওর বেশি হয়তো বা ভালোবাসা ছিল, এই জন্য ওখানে থাকতো। শেষের দিকে আমি রাগ করে 5 মাস আনি নাই, তুমি ওখানে পড়ে থাকো। তো আমার জীবনে ওই 5টা মাসই গেছে সংসার নষ্ট হয়ে। 5 মাস পরে আমার কিছু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে ওকে নিয়ে আসছিলাম, কিন্তু আনার পরে তখন আমি উপলব্ধি করতাম যে আমার বউ আর আগের মতো নাই, চেঞ্জ হয়ে গেছে। 5 মাসের একটা গ্যাপ তৈরি হয়। ক্যাপ্টেন ফাইনালি ওকে যখন নিয়ে আসেন আপনি সংসারে, তখন মনে হচ্ছে যে এই মানুষটা আমার পরিচিত সেই মানুষটি না। না, ওকে, চেঞ্জ হয়ে গেছে। তারপর তখন কিন্তু আমি এই যে ফেসবুক বলেন আজকের সমাজে, ফেসবুক সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না। আমি শুধু আমার ভাইয়ের সাথে মেইল করেসপন্ডেন্স করতাম আর অ্যান্সার করতাম, বাট ফেসবুক কাকে বলে আমি চিনতাম না। ফার্স্ট মশারির নিচে বসে আমি যখন এই ফেসবুকে আর মোবাইলে আমি দেখলাম একটা অপশন, ওইখান থেকে আমাদের দূরত্ব সৃষ্টি হলো। ফেসবুকে কি দেখলেন? মানে একটা ছেলে ওরা এমন কমেন্টস লিখছে, ওটা দেখে আমি বললাম কে, বললো যে আমার ফ্রেন্ড। আমি ফ্রেন্ড তো এই ধরনের ওয়ার্ড ইউজ করতে পারে না। ওইখান থেকে আমাদের মানে দূরত্ব সৃষ্টি হইল। তো দূরত্ব সৃষ্টি হইতে হইতে এমন পর্যায়ে চলে গেল, একদিন আমার অফিসে বসে আমার ওয়াইফকে মেসেজ দিছিলাম যে আমরা যে আসলে কি সংসার করতেছি কিছুই বুঝি না। আমাকে অ্যান্সার করছিল, তুমি তাহলে এক কাজ করো, আমার দেনা পাওনা দিয়ে বুঝাই দাও, আমি চলে যাই। এই কথা স্ট্রেট স্টেট বলাতে আমার এত কষ্ট লাগলো। তখন আমার ডয়ারে মনে হয় প্রায় 14 লাখ টাকা ছিল। ওই টাকাটা নিয়ে বাসায় গেলাম আর একটা ব্ল্যাঙ্ক চেক সই করে নিয়ে গেলাম আর আমার একটা ডায়েরি। তো আমি টাকাগুলো দিয়ে বললাম যে এই টাকাটা ক্যাশ আছে আর আমার ব্যাংকে যত টাকা আছে যত খুশি নিয়ে নাও। আর ডায়েরি দিয়ে গেলাম, আমি যে সমস্ত কোম্পানির কাছে টাকা পাই টাকাগুলো তুলে নিও, আমার কোনো কিছু দরকার নাই, রেখে গেলাম। সে চাইলো আর আপনি দিয়ে দিলেন সব? সব দিয়ে দিলাম, মানে গুছা করে দিয়েছিলাম, গোসা মানে রাগ করে। তারপর আমি অফিসে বসে রাগে মনে কতগুলো ঘুমের ওষুধ খেয়েছিলাম। তারপরও আমার ম্যানেজার ট্যানেজার সবাই টের পেয়ে আমার বাসায় দিয়ে আসলো। রাতে প্রচন্ড জ্বর ছিল, তো সকালে বিছানায় হাত দিয়ে আমার, ও আপনি কিন্তু বলা হয় না, আমার একটা মেয়ে আছে, এখন 9 বছর। এখন 9 বছর বয়স। আমার মেয়েটাও নাই, ও নাই। তো আমি ডয়ার খুলে দিয়ে আমার টাকাও নাই, চলে গেছে। চলে গেছে। আমার শ্বশুরকে বললাম যে বাবা এই অবস্থা, চিন্তা করো না, আমি রিটার্ন নিয়ে আসছি। কিন্তু ওই রিটার্নের মতো আসেনি। অনেকদিন ওয়েট করতে করতে একটা সময় যখন বুঝতে পারলাম যে আসলে এইভাবে রিটার্ন আনানো যাবে না, আমি কিছু প্রশাসনের আত্মীয় স্বজনকে নিয়ে বাসায় নিয়ে আসছিলাম। ওকে। আনার পরে কিন্তু সে দেখতাম যে তার মতো থাকতো, আমার সাথে কথা বলতো না, আরেক রুমে থাকতো। আমি আমার বাচ্চাকে নিয়ে আরেক রুমে থাকতাম। ইতিমধ্যে আমার বাবা আবার প্রচন্ড অসুস্থ ছিল, হসপিটালে ভর্তি ছিল। তো যেদিন ফাইনালি ও চলে যায়, ওই দিন সকালবেলা আমি হসপিটালে যাব বাবাকে দেখতে। তারপর ওর হাত ধরে আমি কেঁদে দিয়েছিলাম, বলছিলাম যে দেখো, তুমি যদি আমাকে হাজবেন্ড হিসেবে মর্যাদা দিতে না চাও, দিও না, পর অন্তত আমাদের মেয়েটার মুখের দিকে তাকে সংসারটা করো। খুব কাঁদছিলাম ওদিন। স্বামী হিসেবে না মানতে পারো, মেনো না, কিন্তু আমাদের বাচ্চাটার দিকে তাকিয়ে আমার সাথে থাকবে। সংসারটা করো। তারপরে বাবার কি নাম আপনার বাচ্চার? আরশি। আজিম, আরশি, কি চমৎকার নাম, আরশি। তারপর আমি বাবাকে হসপিটালে দেখতে গেলাম। পরে আমার বাসার দারোয়ান আমাকে ফোন দিয়ে বলে, স্যার ম্যাডাম তো চলে গেল, একটা গাড়ি আসলো, দেখলো গাড়ি ঘুরে সবকিছু নিয়ে চলে গেছে।
ওইদিকে বাবা অসুস্থ হসপিটালে, রাইট? এদিকে সে তো সবই জানে, সব জানে। সে কোনো কিছু কেয়ার করতেছে না, সে আছে তার নিজের জীবন নিয়ে। ওকে, তারপর আমি মেসেজ দিলাম, চলে যখন গেছো মেয়েটার দিকে খেয়াল রাখো। কিন্তু আমার এটার অ্যান্সার দিছিল যে আমার কাবিন নামাটা কোথায়, ওটা পাঠাই দিন। তারপর বাসায় আসার পরে আমি চেক করে দেখলাম যে বাসায় আমাদের যত স্মৃতি বিজড়িত ছবিগুলো ছিল, বিয়ের ছবি, বিদেশে ঘুরছি যাওয়ার কিনে সেই ছবি, আমার বাচ্চার ছবি, সমস্ত ছবিগুলো ও কেটে 2 ভাগ করে গেছে। ওরগুলো নিয়ে গেছে, আমারগুলো ফেলে গেছে। আর আমার কম্পিউটারে যত ছবি ছিল সব ডিলিট করে গেছে। প্রিভিয়াস কোন স্টোরিজ তার জীবনে আর নাই, নতুন করে শুরু করবে জীবন। তখন আমি বুঝলাম ও মনে হয় আর আসবে না। ঠিক আর কয়েকদিন পরে বাবা মারা গেল। তখন আমি এত কষ্ট পাইলাম যে খুব অল্প সময়ের মধ্যে সব হারাইল। তা আমার বাবাকে ও আর দেখতে আসে নাই। তো ওই সময় এতটা ডিপ্রেশনে পড়ে গেলাম, তার কিছুদিন পর আমার শাশুড়ি মারা গেল। তা আমাকে দেখতে দেয় না, আমি এমনি আজিমপুর কবরস্থানে গেছিলাম। বললাম যে আপনিও মারা গেলেন, আমার বাচ্চাটা রেজিম করে গেলেন, কারণ আমার বাচ্চাটারে উনি দেখাশোনা করতে বেশি, কারণ ওর মা তো বাসায় বেশিক্ষণ থাকতো না, ও তার জীবন নিয়ে আছে, জীবনে আছে। অর্থাৎ আরশিকে দেখবার মতো মা হিসেবে সেই মানসিকতা তার মধ্যে নাই। তা আমি যখন প্রশাসন থেকে একটু প্রেশার দিলাম, তখনই সে গোপনে আমাকে ডিভোর্স করে দিয়েছে। কিন্তু ডিভোর্স লেটারটা আমাকে আর পৌঁছায় নাই, নিজে আবার রিসিভ করে রেখে দিছে। তো বুঝলাম যে ও আর সংসার চাচ্ছে না। কিন্তু বাচ্চাটাকে দিত না, কিন্তু মাঝে মধ্যে আমি প্রশাসনের মাধ্যমে প্রেশার দেওয়ার পরে আমার মেয়েটাকে নিয়ে আসতাম। প্রতি মাসে 2 বার আনি। যে কদিন থাকবো ওই কদিন আমি আর কোনো কাজ করিনি, ওরে নিয়ে ঘুরে বেড়াতাম। আজিম, আপনি নিজের জীবন দিয়ে দেখেছেন যে বাবা মার অনুপস্থিতি একটা মানুষের জীবনে কতখানি কষ্ট নিয়ে আসতে পারে। এক্স্যাক্টলি একই ঘটনা ইন্টারপ্রিটেশন হচ্ছে আপনার সন্তানের উপরে। ওই কষ্টের জন্য আমি আজও পর্যন্ত বিয়ে করিনি। আমি অনেক বছর ওয়েট করছিলাম। তো হ্যাঁ, ও আমাকে ডিভোর্স করার পর ওর নাম্বার আমি ট্র্যাক করার পর জানা গেল যে ছেলের সাথে সম্পর্ক ছিল অনেক দিনের। আমি তো জানতাম না। ওই ছেলে ওদের বিল্ডিং এ থাকতো। ওই ছেলেকে বিয়ে করছে। তার মানে কখনো আপনি তার ছিলেনই না? হ্যাঁ, না ছিলামই না, অভিনয়। সব বাঞ্চারান। আমার তো ভাষা টাষা চেঞ্জ হয়ে যায়। তাকাবি, তুই জানিস, যে বন্ধ কর কথাবার্তা। সেই ছেলেটা ছিল আমার শালার সব এসব এসব কি আমার পরিচয় হাত জোর করতেছে। এখন নোংরা ভাষা বলবো, ওর প্রোগ্রাম বন্ধ হবে তখন। এসব এসব যাই হোক, তাহলে বিয়ে করার দরকারটা কি? ওইটাই ছিল না, আমি আসলে বুঝতেই পারিনি। আজিম ভাই, আমি প্রায় 15-16 বছর এই মানুষের জীবনের গল্প শুনতেছি, মানুষের জীবনের কমিউনিকেশন নিয়ে আসছি। আমি আরেক দফায় কৃতজ্ঞতা জানাতে চাই আপনার বন্ধু মনিরকে, যাকে আমি বলছিলাম যে আমি যদি লাভ গুরু হই, সে তো মহাগুরু। যে কি রকম মহব্বত আর ভালোবাসায় আর কি পরিমাণ দরদ দিয়ে আপনাকে বুকের মধ্যে আগলে রেখেছেন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই সাইদ, আপনার বন্ধুকে। এই বন্ধুরা যেভাবে আপনাকে আগলে রেখেছেন, বিশ্বাস করুন দীর্ঘ 15-16 বছরে খুব কম জীবনের এত রং অল্প সময়ের মধ্যে শুনবার বা দেখার সুযোগ আমার হয়েছে। এবং যে রংগুলোর প্রত্যেকটি কালার হচ্ছে অসম্ভব রকমের নীল, যেখানে প্রচন্ড রকমের কষ্টে একটা মানুষ নীল হয়ে যায়, সে কষ্টের প্রত্যেকটা পরব যেন আপনার জীবনের সাথে। ট্রু, মানে আমার লাইফে রং এতভাবে বদলাইছে, আমি নিজে আশ্চর্য যে লাইফটা এইভাবে কেন। মনির সাহেব, যে আপনি তো ওর জীবনের মেন্টর। আমার কাছে তো কোনো কথাও নাই, কাব্যও নাই, কোনো স্টোরিও নাই।
আপনার কাছে কি কোনো এরকম টাইপের কবিতা আছে যাতে করে ওর জীবনটাকে পোর্ট্রে করতে পারেন? আমরা কিন্তু জীবনের গল্প শুনতে শুনতে ওর জীবনের ঘটনার কিন্তু একটা 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 জায়গাতে এসে গিয়ে পৌঁছে গেছি, যেখানে আমরা কি পেলাম এখন পর্যন্ত, যে 9 মাস বয়সে সে হারিয়েছে তার মাকে, কিন্তু সে তো জানেই না, না 9 বছর বয়সে সে জানতে পারলো। তাও আর দাদিকে জিজ্ঞেস করলো যে মা সবারকে দেখি বুকের মধ্যে আগলে রাখে, মা বলতেই জানি যে অসম্ভব ভালোবাসা, মা বলতে জানি যে মহব্বতে চারিপাশ পাগল করে রাখা, মা বলতেই মায়ের আঁচলের গন্ধে মন, শরীর, আত্মা, রুহু জুড়িয়ে যাওয়া, মা বলতেই স্রষ্টার প্যারালালি একটা ক্যারেক্টারকে চিন্তা করা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য একজনকে নির্ধারিত করেছেন, নাজিল করেছেন, যে আমার পৃথিবীর সমস্ত কষ্টকে দূর করে দিবে। আর এই কোন মায়ের রূপ দেখতেছি যেখানে আমাকে খাবার দেয়া হয় না, কোনো কিছু হলে আমাকে অসম্ভব রকমের অত্যাচার করা হয়, কিছু হলেই খাবারের কষ্টে আমাকে দিনের পর দিন খাবারের কষ্টে পাইতে হয়। বাচ্চা বয়সে 9 বছর বয়সে আজিমকে কাঁচা চাল চাবিয়ে খেয়ে নিজের পেটের ক্ষুধা নিবৃত করার চেষ্টা করতে হয়েছে। এই তো হচ্ছে এই বাচ্চা এই মানুষটির জীবনের কাহিনী। ফাইনালি যখন সে সাংসারিক জীবনে গেল, কোনো কারণ ছাড়াই, কোনো দোষ ছাড়াই, কোনো অন্যায় ছাড়া, কোনো রকমের ঘটনা ছাড়াই, ব্যভিচারী সেই মেয়েটি যে তার পূর্বতন প্রেমিকার সাথে লটর পটর করেছে সেই প্রাক্তন জীবনে, যখন সে বাড়িতে একসাথে ছিল, ওই বাড়িতেই থাকতো সেই ছেলেটি, তার সাথে যখন কোনোভাবেই জিনিসটা ফাংশন লিঙ্ক করেনি, বাবার কারণে হোক, তার ফ্যামিলির চাপে হোক, বৈবাহিক সম্পর্কে জড়িত হয়েছে। এই ছেলেটি কিন্তু এখানে কোনো দোষের কিছু নয়। সেই ছেলেটি দারুণভাবে, খুবই পবিত্রভাবে সংসার শুরু করেছে। আলহামদুলিল্লাহ, ফাইনালি আই এম ব্লেসড বাই দ্য অলমাইটি। আমার বিজনেস ঠিকভাবে চলতেছে, এবারে ভালোবাসার দারুণ এক সম্পর্ক তৈরি হবে। যে দীর্ঘ নিঃশ্বাস আমার জীবনে এসেছে, মাকে পেয়েও পাওয়া হয়নি, ভালোবাসার যে সত্যিকারের রূপ, সত্যিকার যে সাহচর্য, সেটা গায়ে মাখা হয়নি, সেটা আমি আমার সন্তানকে দিয়ে দিব। আমার বউকে আমার ভালো লাগা, ভালোবাসার সমস্ত উপলক্ষ নিয়ে এসে হাজির করব। দেশে এবং দেশের বাইরে সব জায়গাতে নিয়ে নিয়ে তাকে ঘুরেছে। কিন্তু সে পরে গিয়ে বুঝলো যে কোনোদিনই সে মেয়েটি তার কখনোই ছিল না, কারণ পূর্বতন ওই প্রেমিকের জন্য সে মেয়েটি সবসময় পাগল ছিল, সুযোগের অপেক্ষায় ছিল। ফাইনালি টাকা পয়সা নিয়ে তার পূর্বতন জীবনের সমস্ত কিছুকে, স্মৃতিকে শিফট ডিলিট করে চলে গেছে। ও কিন্তু একা, যেটা আগেও ছিল এখনো তাই। কিভাবে পোর্ট্রে করা যায় এমন কোন কবিতা কি আপনার জানা আছে? আপনি তো বলছিলেন কথা প্রসঙ্গে যে আপনি নাকি আবৃত্তি করতে পছন্দ করেন। এমন কোন উপাখ্যান কি জানা আছে যেটা দিয়ে এর জীবনকে আপনি পোর্ট্রে করতে পারবেন? তুমি আমার জন্য দোস্ত একটা কবিতা বলো। সেটা হচ্ছে, এই প্রশ্নটা আমার বাবাকে আমি একদিন বলছিলাম যে বাবা, পৃথিবীতে বাবা মা নাই। দুই বন্ধু কথা বলেন, মানে আপনি আর আপনার মেন্টর কথা মা বলেন। নাই অনেক মানুষের, কিন্তু পৃথিবীতে এরকম মানুষ খুব কম আছে যে মানুষটার পেটে আমি জন্ম নিছি, যার গর্ভে আমি জানি না দেখতে কেমন ছিল দেখতে। আজিম এখনো জানেন না? আমি জানি না। বলেন কি? আমার মার কোন ছবি নাই তো। এখনো জানেন না? না, আমার শুধু জানেন যে মায়ের কবরের উপরে সরকারি একটা বিল্ডিং হয়েছে, একটু জানেন। কবর দেখি নাই, কিন্তু শুনছি যে এই জায়গায় কবর হয়েছে। কিন্তু মায়ের ছবি এখনো না। আমার যখন অনেক টাকা হয়েছিল, তখন আমি বলছিলাম আমার 14 জেনারেশন, যদি আমার মার একটা ছবি কেউ দিতে পারো, যত টাকা আছে সামনে, একটা ছবি কেউ দিতে। শুনছেন? যারা দেশের বাইরে থেকে ভিডিও স্ট্রিমিং এর থ্রু দিয়ে আমাদের সাথে প্রোগ্রামে আছেন, যারা আমাদের মায়ের ভালোবাসাকে গ্যারান্টেড চিন্তা করেন, বহু ভালোবাসার পরেও মাকে গালিগালাজ দিতে দ্বিধান্বিত হন না, শুনতেছেন? আমার আপনার মতো সাধারণ একজন মানুষ, হি অলসো ব্লেসড বাই দ্য অলমাইটি, এমনি এমনি আসেনি কিন্তু। আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত বান্দা, সেও কিন্তু বলতেছে যে আমার মায়ের একটা ছবি, মায়ের আদল কেমন, মা দেখতে কেমন, সেই জিনিসটা দেখবার সুযোগ আমার হয়নি। আমি যখন প্রচুর টাকার মালিক হয়েছিলাম, আমার 14 জেনারেশনকে বলছিলাম যে আমার মায়ের একটা ছবি কেউ যদি নিয়ে এসে দিতে পারো, তোমার যা লাগবে আমি তা তোমাকে দিতে পারবো। ওই একটা ছবি দেশে আশ্বস্ত হতে চেয়েছি। ওকে আজি, তারপরে আমি একটা সময় আশা ছেড়ে দিলাম যে আমার ওয়াইফ মনে আর ফিরে আসবে। আমি যখন জানলাম যে রিলেশন আছে, তারপর আমি ওর জন্য অনেক দিন ওয়েট করছি। কিছু টেক্সট নেই, মানুষও কাঁদতেছে আপনার জন্য। আমি আমার মাকে দেখে নিয়ে লিখেছেন,
আজিম, আমি জানি না আপনার গল্পে এমন কোনো বড় চেঞ্জ আসবে কিনা, তবে বিশ্বাস করেন আজিম, আপনার জীবনে আমি যতটুকু বুঝলাম যে খুব কাছের মানুষের বড় বেশি অভাব আপনার লাইফে। আমরা কিন্তু অনেক পবিত্রতা নিয়ে, একই রকমের হৃদয়, একই রকমের কলিজা নিয়ে আপনার কথা শুনতেছি। বিশ্বাস করেন, আপনার প্রত্যেকটি কষ্ট, প্রত্যেকটি কথা ছুরির মতো আমাদের কলিজাটাকে ফালা করে দিচ্ছে। সো এটা হয়তো আপনি একটু হালকা হতে পারেন আমাদের সাথে এই কষ্টের কথা শেয়ার করে, এক। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে যে অনেকে রিলেট করতে পারছে আপনার সাথে। যেমন একজন লিখেছে যে আমারও এক্স্যাক্টলি একই রকম অবস্থা, আজিম ভাই যেমনটা বলছিলেন যে আমি আমার মাকে দেখিনি। এই মানুষগুলো কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে সকলের নিভৃতে গিয়ে নিজেকে হয়তো এ দীর্ঘ নিঃশ্বাস ফেলে আপনার সাথে রিলেট করতে পারছে। লাভ ইউ মা লিখেছেন মারুফ, হায় রে জীবন লিখেছেন রাশেদ, মা বলে চিৎকার করেছেন ইব্রাহিম, কান্না চলে আসছে লিখেছেন আব্দুল মুজিব। গুরু আজিম ভাইয়ের কথা শুনলে কোন যায় নাকি? বিশ্বাস করেন, এটা সাধারণত ফেসবুক বর্তমান পৃথিবীতে এতই একটা নোংরা রকমের কথা বলার জায়গা, যেখানে মানুষ শুধু নেগেটিভ কমেন্ট করেন। একটা আপনি নেগেটিভ কমেন্ট পাবেন না, সবাই একই রকমের মহব্বত, একই রকমের দরদ নিয়ে আপনার কথা দাদা, শুনতেছে। আপনি বললেন না যে রং বদলায়, মানে আমি আসলে এই জীবনে ওরকম ভালো কোনো বন্ধুও পাইলাম না। কারণ হচ্ছে যে আমার যখন এই মানসিকভাবে একদম অসহায় করে বললাম, মানে ডিপ্রেশন হয়ে গেলাম, তখন আমার কিছু বন্ধু বান্ধব সুযোগ সন্ধানী তারাই কোটি কোটি টাকা আমার কাছে হাতে নিয়ে গেছে। জেমস, মানে ওই জায়গাটার থেকেও ধোকা গেছে, ধোকা খাইতে খাইতে মাত্র হাতে গোনা কিছু বন্ধু বান্ধব আছে, তার মধ্যে আমার এই ফ্রেন্ডটা মরির, মনের প্রশ্ন অনেক আমার আরেক ফ্রেন্ড আছে বিরিটে। কিন্তু কদমকুচি করবো নাকি, কিভাবে শ্রদ্ধা জানালে ভালো হবে আমি জানি না। আপনার কাছে কিন্তু অনেক কবিতা অন্তত শুনতে চাইবো মনীষ সাহেব। আপনি রেডি হচ্ছেন তো? আমি কথা মাঝে মাঝে হারিয়ে ফেলতেছি, আমি ওকে কিভাবে রিপ্রেজেন্ট করা যাবে বুঝতে পারতেছি না, তখন আপনার কবিতার আশ্রয় নিব। আপনি কি প্রস্তুত কোনো একটা কবিতা বলার জন্য? জীবনের শেষ কথাটা আপনাকে আমি বলে দিই। আমি যখন খুব প্রচন্ড ডিপ্রেশনে ভুগতেছিলাম, তো এই গানের জগতে হঠাৎ করে আমাকে উদ্ভিদ করলো কিছু বন্ধু বান্ধব। এর মধ্যে আমি আমার একটা ফ্রেন্ডকে আমি অনেক বছর পালছি। আপনি এখন কি করেন? মায়ের যখন কথা খুব বেশি মনে পড়ে ওই বিল্ডিং এর সামনে তখন যান? আমি না, হয় কেমন? কম যায়, ওখানে গেলে আসতে পারি না। আমি মায়ের কথা মনে পড়লে আমি গান গাই, কাউকে বুঝাইতে পারি না। তো যে ফ্রেন্ডটাকে আমি পালছিলাম অনেকদিন, অনেক বছর, ওর জন্য বিদেশে অনেক টাকার মালও পাঠাচ্ছে। ও লাস্ট পর্যন্ত আমার সাথে গান দেবে, এখন আর আমার সাথে যোগাযোগ করে না। অভিযোগ অনুযোগ অভিমান সব কি মানে মায়ের কাছে আপনার? হ্যাঁ, মনে মনে যখন কথা বলেন সব কি মায়ের কাছে? মায়ের কাছে তো মায়ের এখন কথা কিন্তু you are in a position, your actually the relationship is a big zero, right? সবচেয়ে দামি রিলেশনশিপ। পুরাজি না, আমি বলতে পারি না, আমি এখন জীবনের মোটামুটি এটা শেষ প্রান্তে। এই জন্য বলি শেষ কথাটা, তাহলে বুঝতে পারবেন এতটা ফ্রাস্ট্রেশনও ভুগতেছিলাম, ডিপ্রেশনও ভুগতেছিলাম, চতুর্পাশ থেকে কষ্ট পাইতে পাইতে হঠাৎ করে আমি হার্ট স্ট্রোক করলাম। হ্যাঁ, হার্ট স্ট্রোক করে মানে ডাক্তার যেটা আমাকে বলছিল যে এই হার্ট স্ট্রোকে মানুষ হয়তো বা 3% বাঁচে। আমার কিন্তু 2টা রিং করানো। এই এত অল্প বয়সে আজিম? তো ডাক্তারও আমাকে বলছিল যে আপনার এই বয়সে এত বড় হার্ট স্ট্রোক কিভাবে হলো। আমি স্টোরি বললাম, তো উনি বললো যে আপনার জীবনে এই যে টেনশনে আপনাকে এই জায়গায় নিয়ে আসছে। তো তারপরে বেঁচে গেলাম, বেশি দিন হয় না, 1-1.5 বছর আগে আমার হার্ট স্ট্রোক। কি করতেছিলেন এসব নিয়ে ভাবতেছিলেন? মানে প্রায় দিনই আমি কাঁদতাম। কতদিন নাই বাচ্চা এবং বউ? তারপর তো সেপারেট হয়ে গেছে, বউয়ের প্রসঙ্গ আর বলবো না। সাড়ে 6 আরো বছর। কতদিন নাই? না, আমার মেয়েকে আমি নিয়ে আসি এখন, প্রতি মাসে নিয়ে আসি, 2 দিন 4 দিন 5 দিন রাখি দিয়ে আসি। কিন্তু মেয়েটা বাবার প্রতি মানে আমার প্রতি অনেক ভক্ত, যেতে চায় না। আমি বিভিন্ন উসিলাতে সারাদিন ঘুরায় টোরায়, তারপরে ওর মার কাছে দিয়ে আসি। ওর মার চেহারা দেখি না আমি আজকে 6 বছর হয়। লিফটে উঠাই দেয়, আমি নিচে দাঁড়িয়ে থাকি, তো মেয়েটাকে নিয়ে চলে আসি। না, তবে আমার এইবার ঈদটা খুব কষ্টে গেছে। আমার মেয়েটাকে বলছিলাম, ওর মাকে আমি বলছিলাম, মেসেজ দিছিলাম, আমার সাথে মোবাইলে কথা বলে না,
যে ঈদটা আমি একটু করি মেয়ের সাথে, দাও, দেয় নাই, রিকোয়েস্ট করছিলাম। তো এইবার ঈদটা যে জন্য আমি খুবই কষ্টে কাটছে। তো আমার হার্ট অপারেশনের পরে ওই যে স্ট্রোকের Last- কথা বলছিলেন, যে হ্যাঁ, কি হ্যাঁ। অবস্থাতে এটা হয়েছিল? এমনি ওই একা একা থাকেন তো হঠাৎ বাসার মধ্যে? করে ডিপ্রেশন ভুক্ত ভুক্ত হঠাৎ, আমার কোনো সিমটম নাই, হঠাৎ করে স্ট্রোক। ব্যথা ট্যাথা, বুক ব্যথা কখনোই কিছু মানে হয়নি? কখনো এরকম হয়নি আমার, হঠাৎ করে। আপনি কি এবং- ভাবতেছিলেন এগুলো নিয়ে? হ্যাঁ, জীবন নিয়ে ভাবতেছিলাম যে লাইফটা কই নিয়ে গেল মানুষ আমাকে, বন্ধু বান্ধব, আর কত ঠকবো আল্লাহ, প্রশ্ন করতাম কত কোনো খোদার কাছে, উত্তর পেতাম না। তো তখন আমি ভাবছি যে মরে গেলে, হসপিটাল থাকা অবস্থা বলছেন বেঁচে গেলে আমি ওই গানটা একবার গাবো। কোন গানটা? আপনি শুনতে চাইলে বলতে পারেন। না প্লিজ বলুন। কান্দিসি না আমার দায় রে, জাদু মরিলে কান্দিস না আমার দায়, মরিলে কান্দিসি না আমার দায় রে, ও জাদু মরিলে কান্দিস না আমার দায়, মরিলে কান্দিস না আমার দায়। জীবন নিয়ে যখন দুশ্চিন্তা করতেছেন, আল্লাহ, এই জীবন, এটা জীবন। আমি তো শুধু গল্প করে খালাস, আপনি তো মানুষের জীবনকে সাজিয়ে দিতে চেষ্টা করেন। আপনার কাছে কিছু যদি বলার থাকে বলুন, অথবা আপনি তো আবৃত্তি করতে পছন্দ করেন। এমন একটা কবিতা, কি যেন কবিতার কথা বলছিলেন তার কাছে, যে কবিতা শুনলে আপনি আশ্বস্ত হন, সেই কবিতাটা তার কণ্ঠে শুনি। আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আবৃত্তি করতে চাই, অফকোর্স আপনার বন্ধু আজিমকে ডেডিকেট করে, রাইট? ডেডিকেটেড করে। হ্যাঁ। কবিতাটির নাম হলো বাঁশি। এখানে একটি ছাপোষা কেরানির জীবনের দুঃখ, বেদনা, ভালোবাসা, প্রেম, বিরহ এই কবিতাটির মধ্যে ফুটে উঠেছে। কিনু গোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার কবিতাটা কেন বলতে বললাম আপনারা একটু জেনে রাখুন। কিছু মানুষের ভালোবাসা, কিছু মানুষের মহব্বত, এবং কিছু মানুষ এত চমৎকার করে তার এই এক্সপ্রেশন গুলো দেয়, এবং এই মানুষটি যার মানুষ জীবনে শুধু কষ্ট কষ্ট আর কষ্ট, তখন সবকিছু মিলিয়ে সেই মানুষটি চেষ্টা করেছিল তার গান, তার কবিতা, এগুলো দিয়ে তার মানসিক এই সিচুয়েশনটাকে শিফট করে অন্য একটা পৃথিবীতে নিয়ে যাওয়া যায় কিনা। গুরু, আমার একটা প্রশ্ন আছে। And it's been shifted. এই কবিতাটি কত লাইনের ছিল? Is it কত? এটা আমার 99? কাছে না, এটা 99 লাইনের কবিতা একটি আছে, মুখস্থ আছে? হ্যাঁ, জি জি জি। মানে এত বড় একটি কবিতা আপনি একদম মুখস্থ আমাদের সামনে উপস্থাপন করেছেন। কি শুনলেই ফাঁকে? আহ, 99 লাইনের কবিতাও মুখস্থ আছে? অনেস্টলি মানে ও আমরা শুনবো এইটা পরেরটা। না, এটার যে এত বড় বড় কবিতা মুখস্থ কিভাবে যারা রাখে, মানে সেই কারণে না সে বলে ফেললাম অনুমতি নিয়ে। সচিব কিন্তু একজন, আমরা সচিব অত্যন্ত মানে বুঝছিস তো? আনন্দিত, এবং আমরা অত্যন্ত আমরা যে গর্বিত। সরকারি চাকরি করার চেষ্টা করি না রাত দিন, আর এরকম সুন্দরী মেয়েদেরকে পাওয়ার জন্য সবাই বলে যে সরকারি চাকরি বিশেষ হতে করে হবে। হতেই হবে। হ্যাঁ, সেখানে বুঝছিস তো, সবচেয়ে আলটিমেট বিগার ডেস্টিনেশন তার দখলে। তো এটা তো সেই কারণে না যে এক্সট্রিমলি ট্যালেন্টেড একজন, এবং আবেগ যেটা ছিল পুরো, Exactly. আর সবচেয়ে প্রতিটি বড় কাজে। যেটা ব্যাপার, যে কারণে আপনারা সবাই মনোযোগ দিয়ে এই মানুষটিকে দেখবেন এবং শুনবেন এবং প্রাণ খুলে সমর্থন এবং শ্রদ্ধা জানাবেন। এই করছে কি টেকনিক্যালি, এই মনীষ সাহেব টেকনিক্যালি পুরো এই যে কষ্ট, এর যে অসম্পূর্ণতা, যে এর যে দীর্ঘ নিঃশ্বাস, এটাকে শিফট করে এই ব্রেনটার মধ্যে পুরো জায়গায় করে দিয়েছে গান আর কবিতা। সো ওই মানুষটি যারা কষ্ট দিয়েছে তাকে জীবনে, বন্ধু হিসাবে হোক বা বইয়ের চরিত্রে হোক, জি। তার ভাবনা ভাবার মতো পরিস্থিতি তাকে, না হলে কি তোকে বাঁচিয়ে রাখা সম্ভব
হতো না। আমরা প্রায় আমরা বসে গান বাজনা করি, আমি কবিতা আবৃত্তি করি। সেদিক ও দিয়ে গান বলবো গায়। আজিম ভাই অত্যন্ত ভাগ্যবান। আর অর্গানাইজার কি থাকে জানো? সাইদ ভাই আলিফ পরিবহনের মালিক মিস্টার সাইদ। আপনারা এই যে একটু গাড়ি ঘোরাবি নাকি ক্যামেরা ঘোরাবি? ক্যামেরা ঘুরে একটু ওটা দেখানো এই কারণে প্রয়োজন। দেখে রাখুন, শুনুন, আমরা সাইদ ভাইকে একটু চাই, আমরা মনির ভাই পাশে একটু সাইদ ভাই আমরা বিভিন্ন রকমের আন্দোলনের মধ্যে আছি না, কি বলে এটা, পুরো বাংলাদেশে হাফ পাস নিয়ে আমরা কথা বলছি, আমরা বিভিন্ন সড়ক দুর্ঘটনা নিয়ে কথা বলছি, এবং যারা এটা নিয়ে আমরা কাজ করছি, সড়ক দুর্ঘটনা বা নিরাপদ সড়কের জন্য কথা বলছি, এদের প্রশ্নে তো আমাদের অনেক কৃতজ্ঞতা। কিন্তু কিছু পারসেপশন আমরা মার্কেটে তৈরি করে ফেলেছি। কি পারসেপশন তৈরি করেছি? যে যারা পরিবহন সেক্টরের সাথে জড়িত, যারা এর মালিক, যারা এদেরকে এটার সাথে জড়িত, তারা মানেই হচ্ছে কাঠখোট্টা, তারা মানে হচ্ছে তাদের মধ্যে হৃদয় নাই, তারা মানেই হচ্ছে তাদের মধ্যে কোনো আবেগ নাই, তারা যেন কাউকে ভালোবাসতে জানে না। এই যে দেখুন, ঢাকা শহরে সবচেয়ে বেশি গাড়ি চলে যার নিয়ন্ত্রণাধীন আলিফ পরিবহন, তার স্বত্বাধিকারী বসা মিস্টার সাইদ। এর মায়ার ধরন কেমন জানেন? এ অর্গানাইজ করে বিভিন্ন রকমের এরকম এনভায়রনমেন্ট, যাতে করে ওর বন্ধুরা, স্পেশালি যারা পিছিয়ে আছে, কষ্টে আছে, আজিমের মতো, তারা যেন সেই জায়গাতে ভালো থাকে, ভালো সময় কাটায়, এবং আবারও সেকেন্ড টাইম কোনো ম্যাসিভ স্ট্রোক নিয়ে পৃথিবী থেকে সরে না যায়, বরং বেঁচে থাকে। এবং তাকে সুস্থ রাখার জন্য কি কি করা লাগবে, সমস্ত ঘটনার সূতিকাগার পেছন থেকে যে আবহ বা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, সেটা হচ্ছে সাইদ। তাই বলছি না, আর একটা ব্যাপার আছে ভাইজান। জি। আমি হচ্ছে কি, ওই ভালো থাকার চাইতে বড় যে জিনিসটা, যে জন্য আমি আসছিলাম এখানে, আমার ফ্রেন্ড আমাকে বলার পরে, যে আমার যে শারীরিক যে কন্ডিশন, মানে আমার যে হার্টের যে অবস্থা, তো আমার মনে হয় না যে আমি খুব একটা বেশি দিন বাঁচবো। এই জন্য না। ভাবলাম যে মনের একটা কষ্ট আমি বলে যাই সবাইকে, যদি হঠাৎ মরে যাই, হয়তো আমার মেয়েটা বড় হলে এগুলো দেখতে পারে। যেটুকু বেঁচে আছে আমার মেয়েটার জন্য বেঁচে আছে। সাইদের কথা বলছিলাম এই কারণে, মিস্টার সাইদ এখানে উপস্থিত, ওনারা অনেক মাল্টিপল বিজনেস আছে, তার মধ্যে স্পেশালি তিনি যে কারণে বেশি পরিচিত তো না, এরা সাধারণত আলোর বাইরে থাকতে পছন্দ করে। আমরা এটাই তো ভাবি, নাকি আমি ভুল বলছি? যে হ্যাঁ, গাড়ির বিজনেস, এটার বিজনেস, তার মানে এরা একটু কাঠখোট্টা, এদের মধ্যে আদৌ মন আছে কিনা, আমরা এমন একটা পিকচার পোর্ট্রে করার চেষ্টা করি, এদের মধ্যে মনে হয় সত্যিকারের ভালোবাসা বা মহব্বত নাই। এই যে দেখুন, সব ঢাকা শহরে সবচেয়ে বেশি গাড়ি চলা আলিফ পরিবহন, তার মালিক বা তার স্বত্বাধিকারী এখানে বসা। এই মানুষটাকে যতটুকু আমি অফেরে শুনলাম, এদের সম্বন্ধে যতটুকু জেনেছি, যে শুধু আজিম না, এরকম যারা পিছিয়ে পড়া মানসিকভাবে বা অর্থনৈতিকভাবে, আজিম তো অর্থনৈতিকভাবে সলভেন্ট, মানসিকভাবে পিছিয়ে থাকা বা অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা, তাদেরকে নিরবিচ্ছিন্নভাবে পেট্রোনাইজ করার জন্য এই মানুষটি সবসময় চেষ্টা করে যায়। কেউ ঠাকুক আর না তো, কেউ ঢাকুক আর না ঢাকুক, নিজ দায়িত্বে হাজির হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের অসম্ভব রকমের ব্লেসিং। সো আমরা নিজেরাই যেন কোনো জাজমেন্টাল না হয়ে কোনো সিদ্ধান্ত না নিয়ে ফেলি। অফকোর্স এর মানে এই না যে আমি যারা শিক্ষার্থীরা আন্দোলন করছে সেটার সাথে আমি 100% একমত, এবং যেই কথাগুলো হচ্ছে, আমরা নিরাপদ সড়কের জন্য 100%, গত এক বছরে প্রায় 3,500 4,000-এর উপরে মানুষ মারা গেছে। আমি কি ডেটা ভুল বললাম? প্রায় 3,500-এর উপর আমি লাস্ট প্রথম আলো নিউজ যেটা দেখলাম। তো অন্যান্য রোগের কথা ভাবতেছি, অন্যান্য পরিস্থিতির কথা ভাবতেছি, কিন্তু সমস্ত কিছুর অলক্ষ্যে রাস্তাতে অ্যাক্সিডেন্ট হলে যে পরিমাণ মানুষ মারা যাচ্ছে তার কোনো হিসেব নাই। কিন্তু এটার জন্য আমরা একটা ধারণা বা একটা পিকচার তৈরি করে ফেলি, যেটা পিছনে অমুক মনে হয়, এই মানুষগুলো মনে হয় কাঠখোট্টা টাইপের। এক্স্যাক্টলি না। এমন একজন মানুষকে আপনাদের সামনে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মিস্টার সাইদ। সাইদ ভাই, অসম্ভব ভালোবাসা এবং দারুণ কৃতজ্ঞতার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষের, আমাদের অনেক জায়গা থেকে নিজেদেরকে তৈরি করার, নিজেদেরকে নতুন করে জানার, নিজেদেরকে রিকনসাইল করার সুযোগ আছে। এগুলোর জন্য কখনোই আপনি মনে কিছু নেবেন না। আমি যতটুকু আপনাকে অফিরে চিনেছি, যতটুকু তাদের মুখ থেকে শুনেছি, বহু মানুষের ভালো লাগা এবং ভালোবাসার কারণ আপনি। সাইদ ভাই, আমাদের আয়োজন নিয়ে যদি কিছু বলেন, অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি আমরা। ধন্যবাদ গুরু। আমাকে গুরু না বলেন প্লিজ, গুরু না বলেন। ধন্যবাদ। এই স্টুডিওটা এর আগেও আমার আসার সৌভাগ্য হয়েছিল পথ শিশুদের সাহায্যের জন্য। পথ শিশুদেরকে শীতের বস্ত্র টস্ত্র দিয়েছিলাম। জি, আপনি প্রতি কন্ট্রিবিউশনে সবসময় ছিলেন এর আগেও ছিলাম।
বা আপনার সাথেও অন্যান্য অনুষ্ঠানেও আমি ছিলাম। এই অন্তরালে থেকেই কিন্তু না, সামনে আসে না, প্রত্যেকটা- অন্তরাল থেকেই সাপোর্ট করে গেছে। আমাদের ঢাকা এফএম এর যতগুলো আমরা ক্যাম্পেইন করেছি সবগুলোতে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন যাচ্ছিল সেটা হচ্ছে মিস্টার সাইদ। তো এই করোনাকালীন সময়ও আপনার সাথে অনুষ্ঠান একদম তাই। হয়েছে, এবং পরিবহন ব্যবসা যার যার ব্যবসা এক একজন এক একটা করে, কিন্তু আমাদের আসলে সবাই সমাজের দায়বদ্ধতা থেকে আমরা এগুলো করছি। কে কি করে যার হিসাব সে দিবে। আমার হিসাবটা হলো আমি আপনাদের অনুষ্ঠানের সাথে দীর্ঘদিন থেকে আছি, এবং গুরু যেটা বললো সেটাই চরম সত্য। অন্তরালে থেকে কাজ করাটার মজাই আলাদা। আমি আসলে আসতে চাইনি, তারপরে আমার ঘনিষ্ঠ দুইজন বন্ধু এখানে আমিও জোর করেছি। তো সে কারণে আসলে অনেকটা আশা। যাই হোক, ধন্যবাদ আপনাদেরকে এই সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আর আসলে ছাত্রদের হাফ পাস ভাড়ার ব্যাপারটা যেটা বললেন, কিছু কিছু চাহিদা আছে মানুষের, বলে আমরা সবাই বুঝি কিন্তু কেউ প্রকাশ করি না। আপনি দেখবেন এটা মিডিয়াতে অনেক ভাইরাল হয়ে গেছে যে প্রথম তিতুমির কলেজ প্রথম তাদের ভেরিফাইড পেজ থেকে ফার্স্ট ডিক্লার দিয়েছে যে যখন হাফ ভাড়ার কথাটা আসলো স্টুডেন্ট থেকে, যে একমাত্র আলিপ পরিবহনে এটা ছাড় দেয়। আর ও আচ্ছা, ছাড় দেয়। এটা আগে থেকে আম হ্যাঁ। সরি সাইদ ভাই, এটা জানা ছিল না। যাই হোক, ওটা আপনি অলরেডি এই জিনিসটা হ্যাঁ, করে আসছেন, রাইট? জি জি আপনি কি শুনছেন? জি, জি। আলিফ পরিবহন যে হাফ পাস ভাড়া নিয়ে কথা চলতেছে, অলরেডি সেই এক্সিকিউশনটা তার যে ওনার তিনি অলরেডি এটা প্র্যাকটিস করে আসছেন। এখন বাকিরা হয়তো প্র্যাকটিস করবে, তাই তো? ওকে সাইদ ভাই, না, তারপর এটা আমাদের মহাসচিব সাহেব বলেছে, অনেকে অলিখিত ভাবে এটা হতো, কিন্তু সরকারি ভাবে এই ধরনের কোনো ইয়ে ছিল না, গ্রেজেট ছিল না। এখন তো সবাই অ্যাকনলেজ করেছে। অ্যাকনোলেজ করেছে। এটা আসলে এটা বিধির ব্যাপার, এটা হয়নি কখনো, কিন্তু আমরা অলওয়েজ স্টুডেন্টকে এটা ছাড় দিতাম। এটা যদিও এইভাবে কোনো আইন নেই, তারপরও মানবিকতার কারণে এটা ছাড় দিতাম। আপনিও জানেন, বিভিন্ন আপনার সাথে অনুষ্ঠান আমরা করলাম, কোরআনে হাফেজ বা বিভিন্ন এই ধরনের সোশ্যাল যারা অ্যাক্টিভিটিস এর সাথে যেহেতু তাদেরকে আমরা যতটুকু পারি অন্তরাল থেকে সহযোগিতা করি। তো এটা যার যার মানসিকতার ব্যাপার, আর যার হিসাব তো সেই দিবে, ঠিক না? তো যাই হোক, আজকে খুব ভালো লাগতেছে যে আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু মুনির ভাই যে আসছে আজকে, শারীরিকভাবে সেও খুব সুস্থ না, তারপরেও আমরা ওই আজিমের কারণে আমরা এখানে আসা বসা ও জীবনের গল্পটা শুনলাম। আসলে প্রত্যেকের জীবনে একটা অন্ধকার থাকে, অন্ধকারটা অনেকে বলতে চায়, অনেকে বলতে চায় না। সবাই প্রত্যেকের জীবনে, মানুষের জীবনে ঘটে যায় কিছু অন্ধকার। তো যাক, আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে দেশ ও দেশের বাইরে থেকে যারা আপনারা শুনছেন সবাইকে ধন্যবাদ, আর গুরুকে অনেক ধন্যবাদ যে সুন্দর করে আমাদেরকে যে উপস্থাপন করলো সেজন্য গুরুকেও ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। বাট একটা ছোট্ট জিনিস জেনে রাখি, শুধু আমি কিন্তু আজকে তার আজিম ভাইয়ের বন্ধু হিসেবে সাইদ ভাইকে অনুরোধ করিনি। সাইদ ভাইকে আমি টেকনিক্যালি নিয়ে এসেছি। সময় উপযোগী একটি আন্দোলন, সময় উপযোগী একটি উদ্যোগ যেটি শিক্ষার্থীদের পক্ষ থেকে এসেছে, যে আমাদের হাফ পাসটা, এটা আসলে কিন্তু একটা অবভিয়াস একটা এক্সপেকটেশন। সেই কারণে আমরা সাইদ ভাইকে বলেছিলাম যে ঢাকা শহরে যাদের গাড়ি সবচেয়ে বেশি চলে তাদের মধ্যে অন্যতম আলিফ পরিবহন, তার স্বত্বাধিকারী এসে যখন বলবে যে না, যেটা আমি আগে জানতাম না, এটা আমি সত্যির জন্য দুঃখ প্রকাশ করছি। সাইদ ভাই বলছিলেন যে বিজ্ঞান কলেজের একজন রিপ্রেজেন্ট অলরেডি কিন্তু এটি ঘোষণা দিয়েছে যে আমরা শুধু এক জায়গাতে এই সুযোগটা পাই, সেটা হচ্ছে আলিফ কলেজে ভেরিফাইড পেজ থেকে, তিতুমির কলেজের ভেরিফাইড পেজ থেকে যে কমিউনিকেশনটা দিয়েছে যে একটা পরিবহনে শুধু এই সুযোগটা আমরা বরাবর পেতাম, সেটি হচ্ছে আলিফ পরিবহন, যেটি অফিসিয়াল না হলেও মানবিক কারণে তিনি বিচ্ছিন্নভাবে এই সুযোগটা নিয়েতেন বা এই কাজটা করে দিতেন। তো আমি এই এক্সাম্পলটা সবার সামনে ডেমনস্ট্রেশন হোক, এবং এই মানুষটিকে আরেকটি তথ্য দিয়ে রাখি, ঢাকা এফএম থেকে যতগুলো ক্যাম্পেইন আমরা লঞ্চ করেছি, যতগুলো ক্যাম্পেইন 30-35 হাজার পিস কম্বল দিয়েছি, কাপড় দিয়েছি, যা করেছি, এখানে যদি সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে থাকে, দ্যাট দ্য পারসন মিস্টার সাইদ, স্বত্বাধিকারী আলিফ পরিবহন। এবং সেই সাথে সমসাময়িক যে ঘটনাটার কথা বলা হচ্ছে সেটি অলরেডি তিনি প্র্যাকটিস করে আসছেন বহু পিছনের দিনগুলো থেকে এবং ভবিষ্যতে, এবং উনিও যে এটার সাথে সহমত সেই জিনিসটা জানান দিলেন আরেক দফা অফিসিয়ালি আমাদের এই পেজ থেকে। সো কংগ্রেচুলেশন টু ইউ দ্য ইয়াং স্টার্স, যারা রাস্তাতে যুদ্ধ করেছো, ফাইট করেছো, বাট অবশ্যই আমরা এমন ভাবে দেশের কোনো কিছু ক্ষতির কারণ যেন না হয়, এমন কিছুর সাথে জড়িয়ে পড়বো না যেটা থেকে আমাদের দেশের ক্ষতি হতে পারে, সেই জায়গাতে অবশ্যই আমাদের চোখ রাখতে হবে, মনোযোগ রাখতে হবে। এবং ফাইনালি তোমাদের এই জিনিসটা গ্রান্টেড হয়েছে। আর সবচেয়ে বড় যেটি ব্যাপার, দিন শেষে তো এটাই সত্য না যে খুব অল্প সময়ের মধ্যে তোমাদের পড়ালেখা শেষ করতে হবে, পড়ালেখা শেষ করে তোমাদেরকে কর্মজীবনে যেতে হবে। সো একটা গ্রুপ থাকে, আবার এটার মধ্য থেকেই হয়তো এটা একটা এক্স্যাক্টলি ঘি ঢালার চেষ্টা করতেছে, বা আরেকটা গ্রুপ থাকে এটা চিলিং পার্টের অংশ হিসেবে নিচ্ছে যে আমরা কিছু সময়
পড়ালেখার বাইরে গিয়ে একটু মাস্তির মধ্যে থাকলাম, সেই সুযোগটা যেন না হয়। আমাদের বেসিক ওয়ার্ক হচ্ছে আমাদের পড়ালেখার প্রতি কনসেন্ট্রেট করা। এবং কংগ্রেচুলেশন টু ইউ যে সময় উপযোগী এই সিদ্ধান্ত নেওয়া এবং ফাইনালি তোমাদের এই হাফ পাসের ব্যাপারটা গ্র্যান্টেড হওয়া। এবং এখানে যারা ঢাকা মধ্যে গণপরিবহন চালায় তাদের মধ্যে অন্যতম বড় বৃহৎ প্রতিষ্ঠান আলী পরিবহনের মালিক এখানে উপস্থিত, তিনিও তার সাথে যে একমত সেই জিনিসটা এখানে জানান দিয়েছেন। শুধু একমত না, তিনি এই জিনিসটা এক্সিকিউশনের আগ থেকে এটা প্র্যাকটিস করে আসছেন, সেই তথ্যটাও দিয়েছেন। এটা অ্যাকনলেজ করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের ভেরিফাইড পেজ থেকে। শুধু তাই না, এর পাশাপাশি ঢাকা এফএম এর যে কোনো এক্সিকিউশন আমরা দেখেছি সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন থেকেছে এই মানুষটির। এবং সব মিলিয়ে এটি একটা সময়োপযোগী ব্যাপার ছিল বিধায় সাইদ ভাইয়ের ইনক্লুশন। এবং আমি যাচ্ছি আজিম ভাইয়ের কাছে, বাকি জীবনের কথাগুলো শুনবো। এরপর কিছু কমেন্টস নিয়ে আসি। আজিম ভাই বারবার বলছিলেন যে আমার কেন জানি খুব খুব এক্সস্টেড লাগতেছে, এই কথাগুলো কখনো বলিনি, এই প্রথম বলেছি। আমাকে যদি 1 মিনিটের একটু ব্রেক দেওয়া যায়, আমি তাদেরকে নিয়ে 1 মিনিটের ব্রেক নিচ্ছি, এই কিছু টেক্সট নিয়ে নিচ্ছি। 1 মিনিট মিস 1 মিনিট, ফিরে আসছে এখনই। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4 স্টেশন। আমরা আমাদের আজকের অতিথির গল্প শুনছিলাম। আমরা বাকি গল্পে ফিরে যাব, তার আগে নিয়ে নিব আপনাদের কিছু কমেন্টস। তো দ্রুত কমেন্টস করে ফেলেন, কিছু কমেন্টস এখনই নিয়ে নিব। প্রিয়াঙ্কা, আমি একটা ব্রেক নিই। আপনিও ব্রেক নেবেন? আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কবিতার রিকোয়েস্ট, গানের রিকোয়েস্ট। আমরা বোধহয় আজকে নির্ধারিত সময় পেরিয়েও এপিসোডটা টেনে নিতে হবে। এবং একই সঙ্গে ধন্যবাদ দিয়েছেন সাইদ ভাইকে, অনেক ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ যারা আমাদেরকে লিখছেন। এবং প্রিয়াঙ্কা এখন পুরোপুরি সবগুলি কমেন্ট পড়বে বলে আমাকে একটু আগে কথা দিয়েছে। প্রিয়াঙ্কা, একদম। আমি শুধু আপনাকে না, আমাদের অডিয়েন্সদেরকেও কথা দিয়েছি। আমি অনেকগুলো কমেন্টস নিয়ে নিব। সো যারা যারা আমার সাথে আছেন তারা এখনই আমাকে কমেন্টস করুন, আমি এখনই নিয়ে নিব অনেকগুলো কমেন্টস। কোথায় 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 কমেন্টস? আমি আপনাদের কমেন্টস দেখতে চাই এবং আপনারা আমাদের অনুষ্ঠানটিকে শেয়ার করে দিন, এটাও আমি চাই। আমি দেখলাম যে আপনারা অনেক শেয়ার করেছিলেন, এখন মনে হচ্ছে যে কোথায় গেল আমার অডিয়েন্স গুলো। সো যারা ভালোবাসার বাংলাদেশ ঢাকা এফএম 90.4 স্টেশনের স্টুডিওতে আসতে চান এবং আপনার গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তারা আমাদেরকে এসএমএস করুন। তারা আমাকে যাওয়ার, জুয়েল ভাই একটু ব্রেক নিল, যাওয়ার সময় আমাকে একটা ভিংচি কেটে গেল, একটা কেমন যেন একটা ডান্স মুভ দিল, সো আমি হেসে দিলাম। যাই হোক, এখন যেটা বলছিলাম, যারা ভালোবাসার বাংলাদেশ ঢাকা এফএম 90.4 স্টেশনের এখানে আসতে চান এবং এই স্টুডিওতে বসে আপনার গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তারা আমাদেরকে এসএমএস করুন। আমাদেরকে এসএমএস করতে হলে যা করতে হবে, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে কি এক্স্যাক্টলি, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে GURU গুরু স্পেস, আপনার গল্পটি লিখে পাঠিয়ে দিতে হবে 16260 নাম্বারে, অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 01841904904 এই নাম্বারে। এক্স্যাক্টলি, আপনাদের কমেন্টস এখন নিয়ে নিব। ওকে, মোস্তফা কামাল, জীবন এত কঠিন কেন গুরু? জীবন কঠিন বলেই হয়তোবা আমরা জীবনের যেই সুখের আস্বাদন যেটা বা সুখ যেটা, সেটা আসলে ফিল করতে পারি যখন জীবনের কঠিন সিচুয়েশন গুলোর উপর, কঠিন সিচুয়েশন গুলো আমরা আসলে ফেস করি, তাই না? আমার সাথে একমত হলে লিখে জানাবেন। ওকে, আর কে কে আছেন আমাদের সাথে? কিছু কমেন্টস নিয়ে নিব। কোথায় আপনারা কমেন্টস করছেন না কেন? যারা সবসময় বলেন কমেন্টস আমরা পড়ি না, আমি তাদের জন্য বলছি কমেন্টস করেন, আপনাদের কমেন্টস পড়ছি। এমডি মফিজুল ইসলাম লিখেছেন, আপু তোমার হাসিটা অসাধারণ, থ্যাংক ইউ। সায়েদ হোসেন লিখেছেন, কাতার থেকে বেশি ভালোবাসা, বাংলাদেশ ঢাকায় পাওয়ার। ওকে, বুঝতে পারিনি কমেন্টসটি। আলমগীর হোসেন লিখেছেন, আপু এই অনুষ্ঠান আর যে কিবরিয়া ভাই করে না। আচ্ছা, ঢাকা এফএম এর অনেকগুলো শো রয়েছে এবং এটা হচ্ছে ভালোবাসার বাংলাদেশ এবং এছাড়াও আরো অনেক শো রয়েছে। আপনারা ওই শো গুলো দেখতে হলে আপনাদের ঢাকা এফএম এর ইউটিউব। আপু আমার নামটা বলে দেন সবাইকে। রাইমা আক্তার লিপা লিখেছে, রাইমা আক্তার লিপা, তোমার নাম বলে দিলাম। নুরুল আজিম নিয়ে নিব, কি নিয়ে নিবেন? এমডি ওয়াহিদুজ্জামান, সো সুইট আপু, কি সুইট। মায়ের গান শুনতে চাই, খোরশেদ আলম লিখেছেন, তাই আপু সঠিক বলছেন। ওকে,
সাব্বির মন্ডল লিখেছেন হাই, JSL জুবাইর লিখেছেন আপু আপনাকে সুন্দর লাগছে, রাজশাহী থেকে শুনছি। থ্যাংক ইউ JSL জুবাইর। মানিক মোল্লাহ লিখেছেন কথাগুলো শুনে মন খারাপ হয়ে গেল। HM জুলফিকার লিখেছেন লুকিং নাইস। রোশান ফারাবি লিখেছেন গুরু কোথায়। এক্স্যাক্টলি যারা আমাদের সাথে ছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত তারা মানে দেখতে পেয়েছেন এবং শুনতে পেয়েছেন। কিছুটা ব্রেকের জন্য, অল্প একটু ব্রেকের জন্য গুরু আছেন, বাইরেই আছেন। আপনারা জানেন গুরু অনেক ট্রাভেল করে আসলে এই ঢাকা FM 90.4 এর এই স্টেশনে আসেন। উনি একটা সুদীর্ঘ পথ আসলে অতিক্রম করে তারপর এখানে আসেন। তো মাঝে মধ্যে একটু ব্রেকের দরকার হয়। সো গুরু একটু ব্রেকে আছেন, এর মধ্যে আমি কিছু কমেন্টস নিয়ে নিব। সাগর স্টেশনে লিখেছেন আপু কাঁচা বাদাম নিয়ে কিছু বলুন প্লিজ। কাঁচা বাদাম, আমি একটা গান, কাঁচা বাদাম না কি পাকা বাদাম আমি ঠিক জানি না, একটা গান মনে হয় ভাইরাল হচ্ছে, কয়েকজনের কাছ থেকে শুনেছি, এখানেও কমেন্টস পড়লাম, কিন্তু আমার না গানটি শোনা হয়নি। সো আমি কি বলবো কাঁচা বাদাম নিয়ে। কাঁচা বাদাম কি খাওয়া যায়? পেট খারাপ হওয়ার পসিবিলিটি থাকে। মাহবুব আব্দুল লিখেছেন হ্যালো, হাউ আর ইউ গুরু, লুকিং ফর UK। আচ্ছা, একটু বাদাম খেয়ে আসলাম। আচ্ছা, আমি কাঁচা বাদাম নিয়ে কথা বলছিলাম, আমাকে একজন লিখলো আপু কাঁচা বাদাম নিয়ে কিছু বলেন। আসলে কাঁচা বাদামের বিষয়টা কি আমি না জানি না, জুয়েল ভাই আপনি কি কাঁচা জানেন? বাদাম হচ্ছে একটি গান এবং খুবই ভাইরাল একটি গান, এবং কলকাতার, ঠিক কলকাতা না, পশ্চিমবঙ্গের একজন এই গানটি গেয়েছেন। তিনি একজন হকার, বাদাম বিক্রেতা, কিন্তু তিনি সুরে সুরে বাদাম বিক্রি করতেন। তো এই গানটিকে পরবর্তীতে রিঅ্যারেঞ্জমেন্ট, মানে মিউজিক্যালি যদি বলি রিঅ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, অনেক বিট অ্যাড করা হয়েছে এবং সেখানে এই গানটি মোটামুটি ভাইরাল। বাট এই গানটি কিন্তু রেডিওতে প্লে হয় না, অনেকে রিকোয়েস্ট করছেন বাদাম গানটি বাজান। তবে আমি এটুকু বলবো কাঁচা বাদাম স্বাস্থ্যের জন্য ভালো। দুই ধরনের বাদামই ভালো, ভাজা বাদাম, কাঁচা বাদাম দুটোই ভালো। কাঁচা বাদামে একটু ব্যাকটেরিয়া থাকার সম্ভাবনা থাকে, আবার ভাজা বাদামে পুষ্টিগুণ কমে যায়। তো ব্যালেন্স করে খাওয়া যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ। যাক, আপনার কাছ থেকে ইনফরমেশনটা পেয়ে ভালোই হলো। আমি তো ভাবছিলাম যে কাঁচা বাদাম খেলে তো পেট খারাপ হতে পারে, আর বাদাম বাদাম করছে কেন সবাই। ওকে, আমরা যে বাদামের গল্পটি শুনে নিলাম, ভালোই লাগলো। কিন্তু একটা কোশ্চেন আমার মনে, যিনি বাদাম বিক্রি করতেন তিনি কি কাঁচা বাদাম বিক্রি করতেন? হ্যাঁ হ্যাঁ, ও বাহ। তিনি ভুবন তার নাম, এবং তিনি শুধু কাঁচা বাদামে বিক্রি করতেন এবং Okay. বাড়িতে বাড়িতে গানে গানে সুরে সুরে তিনি বাদাম বিক্রি করতেন। আচ্ছা, আরমান কবিতা আলী লিখেছেন আপু আমি আমার বউকে নিজের সমপরিমাণ ভালোবাসি, কথা আপনি বলে দেন। আরমান আলী বলে দিলাম। কিন্তু আরমান আলী, আপনার বইয়ের ভালোবাসার কথা আমরা কেন বলবো, আপনি কেন বলছেন না? আমরা কিন্তু এই ধরনের ছোটখাটো ভুল করি যে আমরা আমাদের প্রিয়জনকে ভালোবাসি, নিজেরাই বলি, ভাবি, কিন্তু আমাদের কাছ থেকে শুনতে অতটা খুশি হবেন না শুনবার পর যতটা আপনি বলে খুশি একটা হবেন। কোশ্চেন, আপনি কি বলেন জুয়েল ভাই মাঝে আমি কি মাঝে? বিবাহিত? আপনি কি আনম্যারিড? আচ্ছা, জুয়েল আমার তো ভাই কি কোনো ম্যারিড husband না নেই, এটুকু আনম্যারিড? আমি জানি। আপনারা কি মনে করেন জুয়েল ভাইকে নিয়ে? আমাদেরকে কমেন্টস করে জানাবেন। Okay, হালেশ্বরের তাহলে একটা সজীব। ব্যাচেলর পাওয়া যাবে না, ওই যে সালমান খানের মতো মোস্ট এলিজিবল ব্যাচেলর। আচ্ছা, সালমান খান এবং ক্যাটরিনা কাইফ, এই বিষয়ে আমরা কথা বলবো না। আমরা হচ্ছে আমাদের দেশ কিনে থাকবো বিজয়ের মাস, সবাইকে আরো একবার বিজয়ের শুভেচ্ছা। এবং বিজয় দিবসকে ঘিরে আমরা নানা রকমের আয়োজন করছি, এবং আগামী 16ই ডিসেম্বরও কিন্তু বৃহস্পতিবার, এবং সেদিনও কিন্তু ভালোবাসার বাংলাদেশ অনুষ্ঠিত হবে। আশা করছি আমাদের সেই বিশেষ পর্বে সব বন্ধুরা, দেশে দেশের বাইরে সব বন্ধুরা আমাদের সঙ্গে থাকবেন। আমরা আজকে ফোন কল নিব কিনা অনেক বন্ধুরা জিজ্ঞেস করছিলেন। অনেক বন্ধুরা বলছেন যে গল্প বলতে চায়, কেউ কেউ লিখছেন, ফোন নাম্বার দিয়ে দিচ্ছেন। গল্প বলবার জন্য বেশ কিছু নিয়ম আছে, প্রিয়াঙ্কা সেটা আমাদেরকে জানাবে। প্রিয়াঙ্কা, কিভাবে গল্প সবাই পাঠাবে? গল্প লেখার নিয়ম, অথবা গল্প পাঠানোর voice, নিয়ম আমি কিন্তু গল্প record আপনাদেরকে করে পাঠাতে পারেন। অনেকবার, ও হ্যাঁ, তাহলে এখন আমাদের কাছে 3টা অপশন হলো। আমরা 3 ভাবে আপনাদের গল্প রিসিভ করতে পারবো, আপনারা আমাদেরকে পাঠাতে পারবেন। সো ফার্স্ট অফ অল, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন GURU গুরু স্পেস, আপনার গল্পটি লিখে পাঠিয়ে দিন 16260 নাম্বারে। আরেকটি অপশন হলো, আমাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 01841904904, আপনারা জানেন। সেখানেও হোয়াটসঅ্যাপে আপনারা আমাদেরকে টেক্সট করতে পারেন। টাইপ করতে হবে GURU গুরু স্পেস, আপনার গল্পটি লিখে
পাঠিয়ে দিতে হবে। আর যারা টাইপ করতে পারছেন না বা ইচ্ছা করছে না, তারা রেকর্ড করে আপনার গল্পটি আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। আপনার গল্প সিলেক্ট হয়ে গেলে আপনি চলে আসতে পারেন ঢাকায় একজন বন্ধু লিখেছেন যে আমার গল্প 2-3 বছর পরে বলবো, দোয়া করি আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আর গল্প জমুক। আমার মনে হয় আপনার গল্প তৈরি হয়নি, আপনি গল্পটা তৈরি করে আসতে চান। একদম হয়তো বা গুরুকে সেরকম আরো একবার কিছু। স্বাগত জানাই আমরা। একদম থ্যাংক ইউ অনেক ভালোবাসা সবার জন্য। আজকে আসলে জীবনটা মানে আজিম ভাই এখন স্বাভাবিক তো, রাইট? সব ঠিকঠাক? জি, sure. ওকে, বাট আমার শুধু একটা জিনিস বলার কথা, মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে আসেন, লিফট আছে, ভালোবেসে একদম কাছাকাছি। একটা শুধু জিনিস বলার কথা যে আপনি আপনার জীবনের যে ক্যানভাস পোর্ট্রে করেছেন, যেখানে কষ্ট ছাড়া অন্য কোনো কিছুর রং আমি ক্যানভাসে পাইনি, এবং এই কথাগুলো আপনার সাথে প্রথম থেকেই হচ্ছিল। সবকিছু মিলিয়ে একটা পর্যায়ে গিয়ে আপনি বলছিলেন যে আপনার জীবনটা এখন এই সিচুয়েশনে আসছে যেখানে আপনি দিনের পর দিন আপনার মেয়েটাকে দেখার ওইভাবে সুযোগ হয় না, কিন্তু এখন কিছুটা রেগুলারাইজ হয়েছে, প্রতি মাসেই 2-3 দিনের জন্য হলেও মেয়েকে কাছে পাওয়ার সুযোগ হয়। মেয়ে বলতে আপনার আরশির কথা বলছেন, যার বয়স এখন কত? 9 বছর। 9 মানে এক্স্যাক্টলি আমার সন্তান আয়মানের সমান বয়সী আরশি। আয়মান আরশির বয়স অলমোস্ট একই, 9 বছর বয়স। এবং আপনার জীবনের এই সিচুয়েশন, এবং আপনি এটাও বলছিলেন যে সবচেয়ে বড় যেটা ব্যাপার, যে এত স্ট্রেস, মানসিক এত কষ্ট, আত্মীয় স্বজনহীন, ভালোবাসার মানুষ ছাড়া বেঁচে থাকা যে সত্যি বেশি কষ্টের, যেটা আপনি হাড়ে হাড়ে টের পেয়েছেন, এবং ম্যাসিভ একটি স্ট্রোক হয়, 2টি রিং আপনার শরীরে পরানো। এত অল্প বয়সে আপনি বলছিলেন যে আমার মনে বেশি দিন আমি আর বাঁচবো না। এবং যে গানটা আপনি গেয়েছেন বারি সিদ্দিকীর, স্পেশালি হুমায়ুন আহমেদের লেখা একটি গান, যে মরিলে কান্দিস না আমার দায়, হুমায়ুন আহমেদের লেখা এক্স্যাক্টলি আমি জানি যে এই গানটা লিখি উকিল মুন্সির লেখা গান, কিন্তু হুমায়ুন আহমেদ তাকে নিয়ে পরবর্তীতে তার মুভিতে এই গানটা ব্যবহার করেছেন। এবং এটি সত্যি অনেক বেশি কষ্টের। আমি আপনার কাছে শেষ কমেন্টসটা শুনতে চাই আজিম, যে মনিরের উপস্থিতিতে, মনির ভাইয়ের উপস্থিতিতে এবং সাইদ ভাইয়ের উপস্থিতিতে ফাইনালি আপনার জীবনটাতে যা জায়গা করে নিয়েছে সেটি হচ্ছে গান এবং কবিতা, যে কারণে আপনি এখনো বিয়ে শাদী করেননি, আপনি আপনার আরশিকে নিয়ে ভালো থাকার চেষ্টা করছেন এবং এইভাবে আপনার জীবনটাকে গুছাচ্ছেন, এমনটাই আপনি বলেছিলেন। জি, তারপর? এখন হচ্ছে কি, আমি আর আরুষের মা, মানে আমার ওয়াইফের কথা, এক্স ওয়াইফের কথা বলছি, কোন এক্সপেকটেশন করি না, বাট আমি দোয়া করি ও ভালো থাক, সুখে থাক। আমি কখনোই ওকে মানে বড় দোয়া করি না, ভালো থাকে, এটি আমার চাওয়া। তা আমি জীবনে যে কদিনই বেঁচে থাকি আমার মেয়েটার জন্য কিছু একটা করে যাওয়ার চেষ্টা করতেছি। জানি না কয়দিন বাঁচবো। নট অনলি আমার হার্টের রিং পড়ানো, এই বিভিন্ন প্রবলেম দেখা দিচ্ছে দিন দিন, আমার মাথায় একটা প্রবলেম দেখা দিচ্ছে। তো এই জন্য আমি নিজে জানি না কতদিন বাঁচবো, যেটা একমাত্র সৃষ্টি করতে জানে। কি কথা? তো কখনো আমার মন যখন বেশি খারাপ হয়ে যায় তখন আমি একটা গান গাই, আপনি চাইলেও গানটা আমি শোনাতে পারি। জি, আপনার গান শুনতে শুনতে আমরা অনুষ্ঠান শেষ করব। আর আপনারা বুঝতেছেন তো, প্রত্যেকটা মানুষের কোনো উপলক্ষ লাগে, তার জীবনের উপলক্ষ হচ্ছে এখন এরকম, যে তার যে জিনিসগুলো ভালো লাগে, ভালো লাগাগুলোকে খুঁজে নিয়েছে। আপনার কি এই জায়গাতে লার্নিং খুঁজে পাচ্ছেন এই প্রোগ্রামটা যখন শুনতেছেন বা দেখছেন, যারা ঢাকা 90.4 এর এই পেজের সাথে কানেক্টেড আছেন, অথবা ফ্রিকোয়েন্সি মডিউল 90.4 এর সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুনছেন? আমরা কিন্তু এই জায়গাতে অ্যাডিকশনের পথ খুঁজে নিই। যাওয়ার আগে আমরা একটা ছোট্ট বিরতি নেব, মাত্র 1 মিনিট একটা প্রিপারেশনের জন্য ছোট্ট একটা বিরতি। ছোট্ট বিরতি নিয়ে আমরা ফিরে আসি। গান অবশ্য এখনই যাচ্ছে না, একটু পরে যাবো, তখন প্রিপারেশনটা নেওয়ার সুযোগ দিই। এই ঘন্টায় আমাদের হাতে 3 মিনিট আছে, আমরা 3 মিনিটের একটা ছোট্ট বিরতি দিচ্ছি, একটি কমার্শিয়াল ব্রেক। ভালোবাসার বাংলাদেশ। সেখানে এই জায়গাতে, আজিমের জায়গাতে থাকলে যেখানে সব পথ বন্ধ হয়ে যায়, তখন মানুষ নোংরা পথগুলো খুঁজে নেয়। আজিম খুঁজেছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার কানেক্টিভিটি, যেটা অফ এয়ারে বলছিল যে স্রষ্টার কাছে আমি অনেক প্রার্থনা করি। আর বিনোদনের জন্য, মানসিক বিনোদনের জন্য তো কিছু প্রয়োজন হয়, তাই নিজের মতো করে নিজে কিছু গান করি এবং সেই সাথে আমার বন্ধুর কবিতা শুনতে আমি পছন্দ করি। তো আমি এহতেশাম আনুষ্ঠানিকভাবে এখান থেকে আই এম জাস্ট গোয়িং টু সাইনিং অফ। এখন শুধুমাত্র আমাদের
আজকের যে গেস্ট আজিম কথা বলবে, সে গান করবে, আর তার সাথে তার যে মেন্টর আমাদের মনির ভাই, আজকের প্রোগ্রামের মহাগুরু, সে যার কারণেই তার পক্ষে সম্ভব হয়েছে এত কষ্ট এত দুঃখ থেকে নিজেকে পরিত্রাণ পাইতে, সেই মানুষটির সাথে তার কথা যুগলবন্দি হবে। এবং প্রচুর রিকোয়েস্ট আছে আপনার আবৃত্তি আপনার শোনার জন্য। আমি ব্যাক টু ব্যাক দুইটা আবৃত্তি আপনার কাছে শুনতে চাই মনির ভাই, একটা দুঃখের হোক আর একটা ভালো লাগার হোক। ভালো লাগাটা পরে হোক, কারণ দিন শেষে তো এটাই সত্য যে যেখানে ভালো লাগা, যেখানে সত্যিকার জীবনের কথা, সেখানে ভবিষ্যৎ এবং যেখানে বাঁচার স্বপ্নের কথা আসে, সেই সব ধরনের কবিতা শুনতে চাই। আর আপনাকে অনুরোধ করছি করজোড়ে, ঢাকা এফএম 90.4 সত্যি আপনার কৃতজ্ঞ থাকবে আপনার প্রশ্নে। আপনি প্রচুর কবিতা মেমোরাইজ করে রেখেছেন। আমি শুনেছিলাম যে 99 লাইনের একটি কবিতা আপনার রেডি করা ছিল, যে আমি কোনো একদিন আবার কোনো আয়োজনে আপনাকে নিয়ে এসে সেই অনুষ্ঠানটি করতে চাই। ওকে মনির ভাই, আপনার কাছে যাচ্ছি। একটা কষ্টের কথা, কষ্টের কবিতা তো শুনবই, তারপর একটা জীবনের একটা সম্ভাবনার কবিতা শুনবো, এবং সব শেষে আজিম আপনার মুখে একটি গান শুনতে শুনতে আমরা বিদায় নিব। ওকে, ওভার টু ইউ মনির ভাই। তারপর যেতে 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 এক নদীর সঙ্গে দেখা। আচ্ছা, ভালো কথা। আমি অনেক আবেগে চুমু দিচ্ছি ওই প্রডিউসারকে। এলো চুল বলেছে চিয়াং 10 সেকেন্ডের মধ্যে চুলে পানি মারছে, চুলটাকে আরেকটু এলো করে দিয়েছে। ওয়াও। আচ্ছা, এখন আমি আমাদের দেশের প্রধান কবি শামসুর রহমানের একটি কবিতা আবৃত্তি করছি, কালো মেয়ের জন্য পঙ্ক্তিমালা। এটা আফ্রিকার বর্ণ বৈষম্যের উপরে এই কবিতাটি। এগুলোই হয় আজিম আপনাদের আড্ডা স্থলে, আপনি গান আমরা করেন, অনেক- এগুলোই চলে না? ওকে, শেষ কবিতা শুনবো, বাট আপনার কাছে অনুমতি আগেই নিয়ে নিয়েছি। কোনো এক প্রোগ্রামে আপনাকে আবার আমরা পেতে চাই, যেখানে মানুষের কথা, মানুষের জীবনের কথা এভাবে পোর্ট্রে হবে আপনার আবৃত্তির মাধ্যমে। ওকে মনীষ সাহেব, আপনি তো কথা দিয়েছেন। ঠিক আছে। ওকে, লাস্ট কবিতা।
আমার নাম ধাম তোমার জানার দরকার নেই কালো মেয়ে। আমি সাদা কি কালো, হলদে কি বাদামি, সবুজ কি বেগুনি, তাতে কি এসে যায়? ধরে নাও আমার কোনো বর্ণ নেই, আমি গোত্রহীন। বলা যায় আমি শুধু একটি কণ্ঠস্বর যা মিশে থাকে ঘন কালো অরণ্যের লতা পাতায়, ঝিলের টোল খাওয়া পানিতে, হরিণের মুখ রাখার ভঙ্গিমায়, উটের গলার ঘণ্টা ধ্বনিতে। এই কণ্ঠস্বর বহে যায় বিষুব রেখায় উত্তর মেরুতে, বঙ্গোপসাগরের তরঙ্গে তরঙ্গে, আর আফ্রিকার অজস্র জেব্রার ক্ষুরধ্বনিময় প্রান্তরে। কালো মেয়ে, তুমি যতই কালো হও, তোমার সত্তায় আমি দেখেছি গির্জার মোমবাতির আলোর মতো আভা। সে আভাকে পূর্ণতি জানায় এই কণ্ঠস্বর। তুমি যখন প্রথম চোখ মেলেছিলে কালো মেয়ে, স্বল্পালোকিত কাঠের কেবিনে, সেদিন তোমার মুখের দিকে ঝুঁকেছিল একটি কালো মুখ, যে স্তন তোমার শিরায় শিরায় বইয়ে দিয়েছিল জীবনের ধারা। কালো সে স্তন। তোমার জন্য রুটি বানিয়েছিল যে হাত, সে হাত কালো। তোমার দোলনা দুলিয়েছিল যে হাত, সে হাত কালো। তোমার হাতে প্রথম কাঠের পুতুল তুলে দিয়েছিল যে হাত, বড় স্নেহাদ্র, বড় কালো সেই হাত। কালো মেয়ে, তুমি দারিদ্র্যের গহ্বরে হামাগুড়ি দিয়ে মিথ্যার মতো সাদার উৎপীড়নে ধুকে ধুকে, লাঞ্ছনার অট্টহাসি শুনে, বঞ্চনার শতখানা খন্দ পেরিয়ে, গায়ে উপহাসের কাদা মেখে, জ্যোৎস্নার চন্দন লিপ্ত হরিণীর মতো এসে দাঁড়িয়েছ যৌবনের চূড়ায়। তোমার বরকে ওরা ঘর ছাড়া করেছে, ওর কালো মখমলের মতো কণ্ঠস্বর ওরা স্তব্ধ করে দিয়েছে। তোমার কানে কোনদিনই আর গুঞ্জরিত হবে না তার তারা ঝলসিত গান। কিন্তু কালো মেয়ে, তরমুজের মতো তোমার উদরে মাসের পর মাস বেড়ে উঠছে ওর সন্তান। যেদিন তোমাদের দুজনের সন্তান ওর অস্তিত্ব ঘোষণা করবে প্রথমবার, সেদিন সূর্যোদয় গালিছা বিছিয়ে দিবে তার উদ্দেশ্যে, গান গেয়ে উঠবে রং বেরঙের পাখি, গাছপালা করতালিতে মুখর করে তুলবে 10 দিক। তোমার কোল আলো করা ছেলে বেড়ে উঠবে শত্রুর বন্দুকের ছায়ায়। বছরের পর বছর রাত গভীর হলে স্বাধীনতার দোরগোড়ায় দাঁড়িয়ে স্যাক্সোফোনে সে তুলবে তোমার পূর্বপুরুষদের যন্ত্রণার সুর, জীবনকে মৃত্যুর দুয়ার থেকে ছিনিয়ে আনার সুর। সে তার জোরালো কালো হাতে মুছিয়ে দিবে আফ্রিকার কালো হীরের মতো চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু জল। ধন্যবাদ। মানুষ আমাদের সামনে উপস্থিত, সরকারি একজন পদস্থ কর্মকর্তা। যতটুকু পদস্থ হলে আপনারা আশা করেন বা স্বপ্ন দেখেন, ঠিক সেই জায়গা সে ছুঁয়ে ফেলেছে। কিন্তু মজার ব্যাপার, খুব মনোযোগ দিয়ে শোনেন, দিন শেষে আজিমের বন্ধু পরিচয় দিতেই সে স্বাচ্ছন্দ্য বোধ করেছে বিধায়। আপনারা সিনেমাতে দেখেন না যে নায়িকা অবরুদ্ধ হয়েছে, নায়ক তার ক্যানোলার, সে অপারেশন টেবিলে থেকে ক্যানোলার সে সিরিজটা খুলে ফেলে নায়িকাকে উদ্ধার করতে বেরিয়ে গেছে। এখানে কিন্তু নায়িকা না, বন্ধুকে বাঁচানোর জন্য, বন্ধুর ভালো লাগার কারণ হওয়ার জন্য, আজকের প্রোগ্রামে সশরীরে উপস্থিত থাকার জন্য এই মানুষটি অপারেশন টেবিলে থাকা অবস্থায় আফটার পোস্ট অপারেটিভ যে কেয়ার থাকে সেখান থেকে ক্যানোলার ওই সিরিঞ্জ খুলে দিয়ে বলেছে আমার উপস্থিত থাকা উচিত এই মানুষটির পাশে। তাই তাকে মোটিভেট করার জন্য হলেও আমি উপস্থিত থাকতে চাই।
অনেক কষ্টে অনেক যত্নে বলতে আমাকে নিষেধ করেছিল, তারপরে বলছি, জড়িয়ে রেখেছে, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ডান পাশে এখনো ক্যানোলা উপস্থিত, এই যে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন তার হাতে ক্যানোলা উপস্থিত। ইটস মিরাকল, ইটস মিরাকল। It's my pleasure. আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মিরাকেলকে দেখানোর সুযোগ হবে না, কারণ তিনি রাহমাতুল্লিল আলামিন। তারপর আর কেউ এরকম অতিমানব আসবে না, কিন্তু এরকম সাধারণ মানুষের মধ্যেই বিভিন্ন রকম অতিমানবের রূপ দেখতে পাবেন, যেমনটা দেখছেন এখানে। আপনি কি শুনছেন নাকি আরেকবার বলবো? ডান পাশে যে সাদা জায়গাটা লুকানোর চেষ্টা করছে, অপ্রয়োজনীয় চাদর পরে এসেছে যাতে করে তার অপারেশনের জায়গাটা বুঝতে কেউ না পারে, তাও আমি বলার লোভ সামলাতে পারলাম না। এই কারণে প্লিজ শিক্ষা গ্রহণ করুন এখান থেকে। মানুষকে ভালোবাসলে এভাবে বাসুন, বন্ধু হতে হলে এভাবে ভাবুন যে তাকে সাপোর্ট করার জন্য আজকের স্টুডিওতে হাজির হয়েছে। এই ক্যানোলা থেকে সিরিজটাকে খুলে ফেলে হাজির হয়ে গেছে যে আমার এখানে থাকা উচিত। মনির সাহেব, ভার্চুয়ালি পা ছুঁয়ে সালাম জানাচ্ছি, এবং এরকম বন্ধু যেন বহু মানুষের কপালে জুটে, এর জন্য প্রার্থনা করছি। অনুষ্ঠান শেষ করছি বন্ধু। আর অনেক কৃতজ্ঞতা আপনাদের এই কমেন্টস এর জন্য, সবাই জানান দিয়েছেন প্রতি মুহূর্তে, আর এই মানুষটিকে অনেক বেশি করে আপনারা ভালোবাসা জানিয়েছেন, বারবার বলেছেন যে কি চমৎকার কবিতা, গ্রেট, সুন্দর অনুষ্ঠানের জন্য অনেক ধন্যবাদ। লিখেছেন সাইদুর রহমান, সাথে আছি কলকাতা থেকে লিখেছেন, মায়ের কথা বারবার আসতেছে, এবং এই মানুষটিকে দারুণভাবে প্রশংসা করেছেন, অসাধারণ আবৃত্তি লিখেছেন নওয়াজ শরীফ ফ্রম ইন্ডিয়া। সবাই শুধু তার কবিতার প্রশংসা করতেছেন। আমরা শেষ অনুষ্ঠান শেষ করে ফেলেছি। সাথে আছেন মিস্টার সাইদ, আলী পরিবহনের মালিক, সাথে আছেন আমাদের মনির সাহেব, যিনি একজন সরকারি পদস্থ কর্মকর্তা, সাথে আছেন আজিম সাহেব, যিনি তার জীবনের কথা বলছিলেন। আমরা আজিম সাহেবের একটা গান শুনতে চাই, যেটা আজিম ভাই বলছিলেন যে আমার এই গানটা করার সবসময় ইচ্ছা, যেটা আমার গানটা আমাকে মোটিভেট করে। আর তার বন্ধু হিসেবে তাদেরকে নিয়ে এসেছি, যে এই বন্ধুরাই তার কাছে সারথীর মতো, যারা এই আজিমকে মানসিকভাবে প্রণোদনা জুগিয়ে চলেছে প্রতি মুহূর্তে, অহর্নি, সকাল সন্ধ্যা 24 ঘন্টা। এবং আমরা চাই যে অনেক বড় করে বাচক, যেটা দিয়েছিলে আমার মনের জন্য, ওইটা দেন না কে আমাকে, এত কিপটামো করিস কেন? সেই তার গান শুনতে শুনতে আমরা বিদায় নিব। আমি আনুষ্ঠানিকভাবে শেষ মুহূর্তে আছি, আমি বিদায় নিতে চাই, এবং সেই সাথে এটাও জানান দিই যে আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ অফকোর্স, তাই আমি চেয়ে নিলাম মনি সাহেবের কাছে যে প্লিজ আরেকদিন আসবেন, আরেকদিন আমরা শুধু ডেডিকেটেডলি এই প্রোগ্রামটা করব। দেন না মনি সাহেবের ওইটা। তো আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। গান শুনতে শুনতে বিদায় নেব আমরা আজিমের কাছ থেকে। সেই ফাঁকে একটু এর কাছ থেকে ঘুরে আসি প্রিয়াঙ্কার কাছে। প্রিয়াঙ্কা, যদি কিছু বলার থাকে আনুষ্ঠানিক বিদায় নিয়ে নাও, গান শুনতে শুনতে কিন্তু অনুষ্ঠান থেকে বের হয়ে যাব আমরা। একদম যেমনটি গুরু বলছিল ঠিক তেমনটি হতে যাচ্ছে। ঢাকা FM 90.4 এক নেশন এক স্টেশন, আপনারা শুনছেন ভালোবাসার বাংলাদেশ। আজকে ভালোবাসার বাংলাদেশের থেকে আমরা বিদায় নিয়ে নিব। সাথে ছিলাম এবং আমাদের সাথে ছিলেন আমাদের আজকের অতিথি। আমাদের অতিথিদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং তাদের এই কথাগুলো আমাদের সঙ্গে এবং আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। একই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই গুরু এতেশামকে, যিনি আজকের অতিথিদেরকে আমাদের এখানে নিয়ে এসেছেন, এবং একই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই জুয়েল ভাইকে, যিনি সবসময় আমাদেরকে সাপোর্ট করে যান। ভালোবাসার বাংলাদেশ ঢাকা FM 90.4 আজ এখানে শেষ করছি। আগামী পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, এবং আমাদের সঙ্গে থাকবে নতুন কোন অতিথি।